সবাইকে বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা আমন্ত্রণ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে দেখছিলেন ডিবিসি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী এবং আমার সাথে আছে আমি হিমাদ্রি রাহা। সালিহা, যেমনটি বলছিলাম যে আসলে বসন্ত শুভেচ্ছা আপনাকেও। আমরা শিরোনামের সূত্র ধরে যদি কথা বলতে চাই, তার আগে আরেকটি বিষয় বলে যে এই পুরো 2 ঘন্টা জুড়ে আমাদের আয়োজন, আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপি থেকে ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম 5 আসন থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, এবং তিনি থাকবেন পুরো আয়োজন জুড়ে। আপনাকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাদের। তিনি ছাড়াও আমাদের সাথে বিভাগীয় স্টুডিও থেকে বিভিন্ন অতিথিরা যুক্ত হবে। আমরা তাদের কথা শুনবো, তাদের কথা জানবো, সেগুলোর বিশ্লেষণ করব। এবং তার আগে একটু বলে রাখি যে শিরোনামে যেমনটা আপনারা বলছিলেন যে মঙ্গলবার বিকেলে কিন্তু শপথ পড়াবেন, যারা সংসদ সদস্য তাদের শপথ দেন, তারপর পরে কিন্তু নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা হবে তাদেরই শপথ অনুষ্ঠান সেখানে হবে। এবং নিরঙ্কুশ জয়ের পরও বিএনপি কিন্তু এবার আমরা প্রথমবার দেখেছি একটা রাজনৈতিক দল হিসেবে যে বিজয় মিছিল করেনি। তারা কিন্তু দোয়া মাহফিল করেছে, ধৈর্যের পরিচয় দিয়েছে এবং বিভিন্ন সৃষ্টিকর্তার কাছে তারা বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় তারা প্রার্থনার জন্য বলে দিয়েছে এবং তাই কিন্তু হয়েছে। এবং সবচেয়ে যে বিষয়টা দারুণ লেগেছে যে তারেক রহমান আগামীকাল কিন্তু জামায়াতের আমিরের বাসায় যাবেন, এনসিপি নাহিদের বাসায় যাবেন। এটা রাজনৈতিক সংস্কৃতিতে অনেক বড় পরিবর্তন বলা হচ্ছে। অনেকদিন পর আমরা আগে যেখানে দেখতাম মানে বিজয়ী দল বিজিত বাড়িদের মধ্যে হামলা বা যিনি পরাজিত হয় সে ক্রোধান্বিত হতো, সেই সংস্কৃতি কিন্তু এবার একদম পুরোপুরি আমরা দেখিনি। এই পাল্টে যাওয়া বা এই সংস্কৃতি আসলে সাধারণ নাগরিকরা চাই। আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি অতিথির কাছে চলে যাব। ব্যারিস্টার মীর হেলাল, আপনাকে স্বাগত। আপনারা যেমনটি বলছিলাম যে আসলে শুরুতেই আপনাকে অভিনন্দন, আপনি নির্বাচিত হয়ে একজন আসছেন 17 বছর পর, আপনারা ক্ষমতার সাথে নিতে যাচ্ছেন, পরশুদিনই শপথ। সবকিছু মিলিয়ে আপনার এই পুরো যাত্রাটার একটা এক্সপিরিয়েন্স আমরা জানতে চাই। আপনাকে ধন্যবাদ, সবাইকে বসন্তের শুভেচ্ছা সহ যারা দর্শক আছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গত যে আমাদের 12 তারিখ যে নির্বাচনটা হলো, নির্বাচনের পূর্ববর্তী সময়গুলো আসলে একটা পর্যায়ে আমাদের কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছিল যে আমরা মানুষের কাছে স্বাধীনভাবে যাচ্ছি, সবাই মিলে সব প্রার্থী, একটা আসলে সকল প্রার্থী যাচ্ছি, ভোটের কথা বলছি। পরবর্তীতে 12 তারিখ নির্বাচন হলো, জনগণ স্বাধীনভাবে ওনাদের ভোট দিতে পারলো। এবং আমার মনে হয় এই একটা নির্বাচন দীর্ঘদিন পরে হলো যেখানে কোনো হতাহত সংবাদ কিন্তু চোখে আসেনি, একদমই না। একটা ছিল বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, বাট ওভারঅল গিয়ে এমন কোনো কিছু হয় নাই। যেমন আমার চট্টগ্রাম 5 হাটহাজারী বায়েজিদ যে আসে ওখানে কোনো ধরনের অকারেন্সি হয় নাই, খুবই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসন ছিল রাউজান, রাঙ্গুনিয়া, দক্ষিণ চট্টগ্রামে, কিন্তু সেখানের মতো আসনগুলোতে কোনো গন্ডগোলই হয় নাই। তো এইটার একটা মেসেজ কিন্তু আমাদের সবার নিতে হবে, মানে শুধু যারা জিতে গেছে তারা না। এখানে আসলে কে ক্ষমতায় গেল বা গেল না তারা না, কার উপর দেশ পরিচালনার খণ্ডকালীন দায়িত্ব জনগণ দিল। আমাদের 5 বছর পরে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা যারা আমরা নির্বাচিত হয়েছি তাদের কিন্তু আবার জনগণের সামনে যাওয়া লাগবে। যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফলো করি তাহলে আমরা এমন কোনো কিছু করতে পারবো না যে পরের বার গেলে ওরা আমাদেরকে তিরস্কার করে বা তাদের সামনে আমাদের লজ্জিত হতে হয়। তো যেই পরিবর্তিত সংস্কৃতির কথা আমরা বলছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ডক্টর শফিক সাহেবের বাসায় যাবেন বা নাহিদ সাহেবের বাসায় যাবেন, আমার মনে হয় দেশ পরিচালনার জন্য সবার কিন্তু একই উদ্দেশ্য, বাংলাদেশকে উন্নত করা, সমৃদ্ধ করা, বাংলাদেশকে নিরাপদ একটি রাষ্ট্রে পরিণত করা, যেখানে সকল ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ স্বস্তিতে থাকবে, শান্তিতে থাকবে এবং নিরাপদে থাকবে। তো এই ইস্যুগুলোতে আসলে কে সরকারে থাকলো কে বিরোধী দলে থাকলো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে সবাই একটা জেনারেল কনসেনসাসে আসা যে এই কাজগুলো দেশের জন্য ভালো হবে, এই কাজগুলো দেশের জন্য ভালো না, একটা ডিবেটের মধ্যে থাকা। এবং যতক্ষণ না পর্যন্ত আপনার ডায়লগগুলো ওপেন না থাকবে, এগুলো যদি উন্মুক্ত না থাকে তাহলে কিন্তু ওই যে আবার আগের মতো একটা ফ্যাসিজমের দিকে যেতে। নিশ্চয়ই জনগণ কিন্তু আসলে সিভিল সার্ভিসের মধ্যে ডিবেটটা চায়। তারা কিন্তু কোনো কিছু হলে প্রতিবাদের শাহবাগ নেমে যাবে, প্রতিবাদ ওখানে নেমে যাবে, মানে প্রতিবাদের হ্যাজ টু স্টপ। আপনি খেয়াল করে থাকবেন গত নির্বাচন হয়েছে তারপর থেকে কিন্তু সাধারণ মানুষের মনে একটা স্বস্তি যে যাক এখন কিছু একটা সুরাহা হবে। মানে এই যে কিছু একটা হতে পারে না, ধরেন এখানে যে নিচে গার্ড আছে ওনার ভালো লাগতেছে না, এখন উনি যদি 10টা গার্ড জড়ো করে একটা মব ক্রিয়েট করে ফেলে, এখন এটা কে ডিল করবে? আপনি কার কাছে কমপ্লেন করবেন? থানায় কমপ্লেন করবেন, উনি বলবে ভাই আমি এটাতে ডিল করতে পারবো না, এটা অমুকের বিষয়। কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে এতদিন যে সমস্যাগুলো হচ্ছে এগুলো কেউ ডিল করে নাই। এখন যেই আসনে এই ধরনের ঘটনা ঘটবে প্রথমে কিন্তু সরকার প্রধান ধরবে ওই নির্বাচিত জনপ্রতিনিধি, কী ব্যাপার আপনার এলাকায় এটা কী হচ্ছে, তার মানে সেই নিজের থেকে উদ্যোগ নিয়ে কিন্তু এই জিনিসগুলো মিনিমাইজ করার চেষ্টা করবে এবং কোনোভাবেই
আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা যেটা এখন হয়েছে, এটার করা যাবে না। বিকজ দেশ কিন্তু স্থিতিশীল করতে হবে। স্থিতিশীল না করলে একদিকে যেমন দেশের মানুষের ভোগান্তি হবে, অন্যদিকে আমাদের ফরেন পার্টনার যারা আছে এরাও কিন্তু বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হবে না। সেক্ষেত্রে আপনার অর্থনীতিও সাফার করবে। তো এই সামগ্রিকভাবে আমরা যদি চিন্তা করি, আমাদের রাজনীতিটা আগের মতো না করে সহনশীলতার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি এবং সৌহার্দ্যের রাজনীতিটা বাংলাদেশে আবার পুনরায় চালু করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি চট্টগ্রামের, এবং চট্টগ্রামকে একসময় বলা হতো রাজনৈতিক সৌন্দর্যের শহর, এটা সবাই আমরা জানি। তারা কোনো না কোনোভাবে আত্মীয়তার দিক থেকে হোক, কথা দিক থেকে হোক কানেক্টেড থাকতো। আপনার কথা সূত্র ধরে যদি আমি বলি যে 5 বছর পর তো আবার আপনাকে জনগণের কাছে ফিরতে হবে, সেই উপলব্ধিটা আসে না বলেই হয়তো বা কথার কাজের মধ্যে ফারাক থাকে বলেই হয়তোবা এই দ্বৈরথটা তৈরি হয়, এই নাগরিকের সাথে জনপ্রতিনিধিদের একটা দূরত্বটা তৈরি হয়। সেই দূরত্ব ঘুচাতে, সেই দূরত্বটা যেন না হয়, কথার কাজে যেন জনগণরা মিল পায়। যাদের কারণে আপনারা আজকে সংসদ সদস্য হচ্ছেন, যাদের কারণে আজকে আপনারা সংসদে গিয়ে তাদের কথা বলবেন, তাদের কথাটাই যদি আপনারা ধরতে না পারেন, তাহলে তার নিশ্চয়ই আপনার যে প্রতিধ্বনি তারা পাবে সেটি তো আর হবে না। সেই জায়গায় আসলে আপনারা কতটুকু বদ্ধপরিকর, সেই জায়গায় আপনাদের কোনো চ্যালেঞ্জ আছে কিনা? এই নির্বাচনে গণসংযোগ করতে গিয়ে বা 17 বছর ধরে তো আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে মাঠে ছিলাম, দুটো জিনিস লাভ হয়েছে আমার পার্সোনালি। আমি যদি ভেবে বলি যে আমি যখন প্রতিটি গ্রামে গ্রামে গিয়েছি, প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়েছি, আমি কিন্তু সচক্ষে দেখেছি সমস্যাটা কোথায়। আমি দেখছি এখানে রাস্তা নাই, আমার গাড়ি তো দূরের কথা, বাইকও চলছে না, পায়ে হেঁটে পথ যে পার করতে হয়েছে। আপনি জানেন হাটাজারিতে কিন্তু খুব সমৃদ্ধ এলাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, লোকনাথ মন্দির আছে, তারপর আমাদের এই যে কালী মন্দির আছে, আবার হাটাজারি মাদ্রাসা আছে। তো এটা খুবই কালচারালি কিন্তু খুব ভাইব্রেন্ট একটা এলাকা। এবং আমি ইউনিভার্সিটির ভিতরে প্যাগোডাটা, আমি নামটা ভুলে গেছি, ইউনিভার্সিটির ভিতরে খুব সুন্দর একটা প্যাগোডা আছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তাহলে এই জায়গার মতো জায়গায় আমি গেলাম একটা ইয়েতে, মির্জাপুর একটা ইউনিয়নে, মাটির রাস্তা, এবং পাহাড়ে 2500 লোক থাকে, কোনো রাস্তা নাই। তো শুকনা মৌসুমে আমার উঠতেই খুব বেগ পেতে হলো, বিকজ রাস্তাটা একদম খারাপ, একদম মাটির, কোনো ইটও নাই। তো আমি উপরে উঠে যখন জিজ্ঞেস করলাম, ওনারা বললো এই 17 বছর না, এই পর্যন্ত আমি নাকি প্রথম যিনি ওখানে গিয়েছি। তাহলে আমার মাথায় তো এটা ঢুকেই থাকবে যে কী ব্যাপারে, এরকম রাস্তা এখানে থাকে কেমনে, তাহলে মহিলারা নামে কেমনে বা উঠে কেমনে। এই যে আপনার জনগণের সাথে গণসংযোগটা, আপনার একটা সম্পর্ক কিন্তু স্থাপিত হতে হবে, না হলে কিন্তু আপনি এই উন্নয়নটা কোনোভাবে কি লাগবে আপনি এটা বুঝতে হবে, আপনি কি ওনারা কি চাচ্ছে এটা বুঝতে পারবেন। ওনারা কিন্তু আপনার চেয়ে বেশি কিছু চাচ্ছে না, ওনারা আপনার থেকে জাস্ট বেসিক ফ্যাসিলিটিটা চাচ্ছে। এক্স্যাক্টলি, মৌলিক সুবিধাগুলো। মৌলিক সুবিধা তো সংবিধান ওনাদেরকে নিশ্চিত করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে এগুলোকে স্পট করে এটার ব্যবস্থা করে দেওয়া, নিজের পকেটে থেকে না, সরকারি জায়গা থেকে করে দেওয়া। আপনি অবাক হবেন, আমাদের একটা ইউনিয়ন, ফতেপুর ইউনিয়ন, যেটা ইউনিভার্সিটি ইউনিয়ন, ওখানে একটা জেলেপাড়া আছে, অনেক মহিলা, প্রায় 1200-র উপরে মহিলা, 3টা বাসের উপর দিয়ে সাঁকো। আমাকে বলে আপনি হেঁটে আসেন। এখন ধরেন আমারও ভয় করছিল, বিকজ সাঁকোটা তো ছোট, নিচে তো খাল, বহু কষ্ট করে গেছি। উনি বলে কেন আনছি জানেন? বিকজ আমরা মেয়েরা স্কুলে যেতে পারে না, আমরা যখন বয়স হয়ে আমরা পার হতে পারি না যখন বর্ষাকালে। তো আমি ধরেন আপাতত ওখানে গিয়ে কাঠ দিয়ে একটা 3 জন চলাচলের মতো করেছি। বাট এই এতদিন ধরে কি কোনো জনপ্রতিনিধি এটা দেখে নাই? তাহলে মানুষ বিরক্ত হবে না কেন আমাদের উপর? তো ওই জন্যই বলছি, যখন আমরা এই টার্মটা ইউজ করি যে আপনারা ক্ষমতায় গেলেন, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড। আমার মনে হয় না এটা সঠিক শব্দ। আমরা এই দেশ পরিচালনা করার দায়িত্ব পেয়েছি, জনগণ আমাদেরকে দিয়েছে, ক্ষমতা দেয় নাই। ক্ষমতাটা হচ্ছে এই কাজ যদি করতে পারি তখন বোঝা যাবে আমার ক্ষমতাটা আছে। আমার মনে হয় ক্ষমতাটা হচ্ছে জনগণের সেবা করার জন্য, নট টু পার্সোনাল এক্সারসাইজ, এবং জনগণের সাথে আপনার প্রতিনিয়ত সম্পর্কটা থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে, তবে হয়তো আপনি জনগণের প্রতিনিধি হতে পারবেন। নিশ্চয়ই ব্যারিস্টার মিনহাজ, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিভিন্ন বিভাগীয় জায়গায় যাব, অনেক অতিথি অপেক্ষা করছে, তাদের প্রশ্নগুলো শুনবো। সালেহা সাথী, আপনার মাধ্যমে আমরা একটু রাজশাহী, রংপুর ঘুরে আসতে চাই। জি জি দর্শক, উৎসবে ভোটে এই মুহূর্তে আমাদের সাথে রাজশাহী স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন রাজশাহী চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ সুমন। সুলতান মাহমুদ সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি উৎসবের ভোটে। জনাব সুলতান মাহমুদ। হিমাদ্রি, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, নিশ্চয়ই সংযুক্তি পেলে হয়তো, হ্যাঁ তিনি শুনেছেন, আপনি হয়তো প্রশ্নটা করতে পারেন। হ্যাঁ, সুলতান মাহমুদ, আপনার কাছে আমি জানতে চাই যে রাজশাহীতে আমি যদি দেখি যে আক্ষরিক অর্থে এখানে বড় কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি বা এখানে কোনো শিল্পাঞ্চল গড়ে ওঠেনি, এবং রাজশাহীতে যেটা আমরা বলতে পারি যে এখানে
আসলে অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধাটা কোথায়? এবং রাজশাহীর আরেকটি যেটি বিষয়, এটি পদ্মা নদীর অববাহিকায় অবস্থিত এবং এখানকার যেটা হয় যে প্রতিনিয়ত নদী ভাঙন ও পানির স্তর নেমে যাওয়ার কারণে এখানকার মানে নাগরিক যে মানুষ বসবাস করে তাদের সমস্যাগুলোর দিনকে দিন বেড়ে যাচ্ছে। এগুলো আসলে মোকাবেলার উপায় কী? এবং যেই নবনির্বাচিত সরকার গঠিত হচ্ছে তারা এই রাজশাহীর উন্নয়নের জন্য কি করতে পারে বা আপনাদের প্রত্যাশা কি তাদের কাছে? ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে আমাদের ভারী শিল্প নাই, এটা সত্য কথা, কিন্তু আমরা রাজশাহী হলো কৃষিভিত্তিক একটা অঞ্চল। এই অঞ্চলকে খাদ্য ভান্ডার বলা হয় আর কি। এখানে কৃষির সমস্ত রকম মানে কৃষিতে ডেভেলপ করার মতো প্রত্যেকটা উপকরণই রাজশাহীতে আছে। আপনারা জানেন যে রাজশাহী শুধু কৃষি প্রধান অঞ্চল না, রাজশাহীকে শিক্ষানগরী বলা হয়, সবুজ নগরী বলা হয়। রাজশাহী অঞ্চলে যে আমাদের যে পদ্মাটা আছে, পদ্মাকে কেন্দ্র করে আমাদের পূর্বপুরুষরা এই রাজশাহীকে কেন্দ্র করে নানা রকম ব্যবসা বাণিজ্য হতো। তো টেমস নদীর তীরে যদি লন্ডন শহর গড়ে উঠতে পারে, তো আমরা পদ্মাকে ঘিরে আমরা রাজশাহী শহরকে অনেক সুন্দরভাবে সাজাতে পারি। এর জন্য যে প্রতিবন্ধকতা যেটা আপনি বললেন, প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের পদ্মার যে উন্মুক্ত যৌবন, সেই পদ্মার উন্মুক্ত যৌবন এখন আর নেই। তো পদ্মাকে যেভাবে যত্ন করা দরকার, ড্রেজিং করা দরকার, পদ্মা নদীটাকে যেভাবে শাসন করা দরকার, এইটা বিগত সময়গুলোতে আমরা শুধু এই আমাদের যারা সরকারের সংশ্লিষ্ট যারা থাকেন বিগত সময়ে দেখেছি, তারা শুধুমাত্র আশ্বাস দিয়েছেন আমরা এই করব সেই করব, কিন্তু পদ্মাকে ঘিরে আমরা এখন পর্যন্ত কোনো কার্যকর কোনো পদক্ষেপ দেখি নাই দেখেই আজকে পদ্মা যে আমাদের পূর্বপুরুষের কাছে পদ্মাকে নিয়ে আমরা যে গল্পগুলো শুনে আমরা বড় হয়েছি, সেই পদ্মার এখন আমরা কোনো কিছু দেখতে পাই না। আমরা দেখতে পাই পদ্মাকে ঘিরে দেখতে পাই ধুধু বালুচর। তো আমাদের এই পদ্মাটাকে যদি আমরা খালি শাসন করতে পারি, পদ্মার নাব্যতা যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, এখান থেকে আমরা কিন্তু সরাসরি মোংলা পোর্ট পর্যন্ত পদ্মা নদীকে চ্যানেল দিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং এই পদ্মাকে ঘিরে আমাদের এখানে পর্যটন নগরী ভালো হওয়ার সম্ভব। এই পদ্মাকে ঘিরে আমরা এখান থেকে মোংলা পোর্ট পর্যন্ত আমরা পণ্য আনা নেওয়া করা সম্ভব। এবং আপনারা জানেন যে এখান থেকে মায়াপুর, সুলতানগঞ্জ হয়ে আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে ইন্ডিয়াতেও কিন্তু আমরা এই নদীপথে আমরা যাওয়ার সম্ভব। নাম্বার 2 হচ্ছে যে এই বিগত এই স্বাধীনতার পরের থেকে এখানে আমরা যে একটা ডেভেলপ করার জন্য একটা অঞ্চল ডেভেলপ করার জন্য জ্বালানি সরবরাহটা অত্যন্ত প্রয়োজন। আমাদের রাজশাহীতে বড় কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে না, তার জন্য অনেক বড় একটা ব্যারিয়ার হলো যে এখানে হচ্ছে গ্যাস নাই। সরকার রাজশাহীতে কিছুদিন আগে গ্যাস দিলেন, সেটা দিলেন তারা হচ্ছে বাসাবাড়িতে। তো বাসাবাড়িতে সীমিত সংখ্যক যে হচ্ছে গ্যাসের লাইনটা দিল। তো বাসাতে ভাত রান্না করার জন্য আমার হচ্ছে গ্যাস দিয়ে কি করবো আমি? আমার তো গ্যাসটা তো লাগবে আমার ইন্ডাস্ট্রিতে। আমাদের হচ্ছে বিসিক আজকে হচ্ছে গ্যাসের জন্য অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে আর কি আমাদের। তো আমাদের গ্যাসটা আমাদের নাই, এটা অনেক বড় একটা ব্যারিয়ার। তারপরে আপনি বলতে পারেন যে আমাদের যে রাস্তাঘাটের উন্নয়ন আমাদের হচ্ছে, কিন্তু চিটাগাংয়ের এই যে আমি এখানে বসে গল্প শুনছিলাম যে আপনারা বলছেন যে চিটাগাংকে এক সময় আমাদের বাণিজ্যিক রাজধানী বলা হতো, কারণ চিটাগাংয়ে অনেক প্রশস্ত রাস্তাঘাট আছে। কিন্তু আমাদের রাজশাহীতে কিন্তু রাজশাহী থেকে ঢাকা যেতে মাত্র 270 কিলো পথ, ঢাকা যেতে লাগে 6 ঘন্টা 7 ঘন্টা। এটা হলো মেইনলি প্রবলেমটাই, কিন্তু আমাদের সড়ক ব্যবস্থাটা সেইভাবে এখনো আমাদের গড়ে ওঠেনি। রেল লাইনটা এখনো আমাদের
সেইভাবে এই ঢাকা থেকে রেলপথে যেতেও প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা সময় লাগে। বিমানের অবস্থাটাও মাত্র বিমান, মাত্র বিমান চলে এখানে। সেই সেই ঢাকা শুনছিলেন থেকে আসলে বিমান রাজশাহী একটা বিশাল বিভাগ হওয়া সত্ত্বেও সেখানে আসলে আশ্বাসই দিয়ে গেছে। আশ্বাসের সাথে আসলে মানে বিশ্বাসের বিস্তর ফারাক ছিল। ফলে তার যে কথাগুলো আমরা শুনছিলাম সেখানে নদী শাসন বলেন এবং তিনি গ্যাস অর্থনৈতিক সংকটের কথা সংকটের কথা বলেছেন, বললেন, যাতায়াত গ্যাস ব্যবস্থার সংকটের কথা বললো, সমস্যার কথা বলেছেন। নানান সংকটের কথা তিনি তুলে ধরেছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা সরকারে যেহেতু যাচ্ছেন কয়েকদিন পর, সেক্ষেত্রে আপনাদের কি পরিকল্পনা থাকতে পারে আমরা সে কথাগুলো শুনবো। একটু রংপুর একজন অতিথি আছে, তার কথাগুলো আমরা একটু শুনে আসতে চাই। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট, নির্বাচন বিশ্লেষক ও সভাপতি, সুশাসনের জন্য নাগরিক সুজন রংপুর। আপনাকে স্বাগত আমাদের উৎসবের ভোট আয়োজনে। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, সুশাসন নিয়ে আপনারা কাজ করছেন, নাগরিকদের সুশাসন নিশ্চিতের জন্য আপনারা দীর্ঘ সময় ধরে বলে যাচ্ছেন, কিন্তু রাষ্ট্রের যতগুলো অর্গান আছে তার মধ্যে সুশাসন নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বাধীনতার পর এখনো এই জায়গায় এখনো ঘাটতি রয়ে গেছে। কেন রয়ে গেছে, কি কারণে হয়নি? জনপ্রতিনিধি যারা আসছিল, আইন প্রণেতা যারা আসছিল, তাদের মধ্যে আসলে সদিচ্ছার কি অভাব ছিল, নাকি সেটা দীর্ঘসূত্রতায় পড়ে গেছে? আপনার কি মনে হয় আসলে কেন এখন পর্যন্ত হয়নি? কথা বলছি। আমি ধন্যবাদ আপনাকে, ডিবিসি যারা আমাকে শুনছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সুশাসন নিয়ে কাজ করি। সুশাসনের জন্য স্তম্ভ যেটা আমি মনে করি যে ন্যায় বিচারটা নিশ্চিত হওয়া দরকার। প্রথম যে বিচার বিভাগের যে অবস্থাটা সেটা একটা উত্তরণ হওয়া দরকার, এখানে ইন্টারফারেন্সটা কমে যাওয়া দরকার এবং বিচারকে বিচারের গতিতে চলতে দেওয়া দরকার। এটা আমার প্রথম কথা। এবং যে সমস্ত ল অ্যান্ড ফোর্সেস এজেন্সি যারা কাজ করবে তারা যদি দলীয় লেজুর ভিত্তিতে কাজ করে এবং জনপ্রতিনিধিরা যদি তাদেরকে তাদের মতো করে ব্যবহার করতে চায় তাহলে সুশাসন কখনোই নিশ্চিত হবে না, কারণ হয় নাই, অতীতে আমরা দেখেছি। এবং বিগত দিনে আমরা যেটা খুব বেশি খেয়াল করেছি যে এই বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো এবং সরকার একই জায়গায় একীভূত হয়ে গিয়েছিল। সেই জন্যে অনেক কিছু করা সম্ভব হয় নাই। এবং দুর্নীতি বলেন এবং আপনি দুঃশাসন বলেন, যেটাই বলেন না কেন, যখন রাষ্ট্রযন্ত্র, বিচার বিভাগ এবং প্রশাসন যন্ত্র একসাথে হয়ে যায় তখন জনগণের কোনো পরিত্রাণের জায়গাটা থাকে না। কিন্তু আমরা তো সবাই জনগণের কথা বলি কিন্তু ক্ষমতায় আসি, জনগণের কথা বলি কিন্তু ভালো ভালো কথা বলি কিন্তু আমরা নির্বাচনী বৈতরণীটা পার হতে চাই। কিন্তু আমরা যেটা লক্ষ্য করি যে সুশাসনের কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে আমরা যা মুখে বলি কিন্তু কার্যত যে সেই কাজটা আমরা করতে চাই না। এখন রাজনীতিবিদরা, আগে একটা সময় ছিল খুবই সম্মানের মানুষ ছিলেন, একজন ব্যক্তি রাজনীতি করলে সমস্ত মানুষ তাদের কথা শুনতো, তাদের নেতৃত্বে একত্রিত হওয়ার চেষ্টা করতো এবং তাদের যে কোনো বক্তব্যতে আশ্বস্ত হতো। এখন রাজনীতিবিদরা যদি সঠিক কথা বলেন সেখানেও তারা ভাবেন যে না, এই কথাগুলো কথার কথা, তারা কোনোদিন এটা বাস্তবায়ন করবেন না। অর্থাৎ রাজনীতিবিদদের থেকে, অর্থাৎ জনপ্রতিনিধির দিক উপর থেকে জনগণের আস্থাটা একদমই শেষ হয়ে গেছে, একদমই 0%। এবার কোনো ধরনের আস্থা নাই। আপনি আজকে বলে যাচ্ছেন এই রাস্তাটা আমি করব, আজকে বলছেন আমি নদী শাসন করব, আমি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, আপনি বলছেন যে আমি শিক্ষা প্রতিষ্ঠান করব, আপনি বলছেন আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সব কিছু করব, আপনি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমরা ভোট প্রয়োগের সময় কিন্তু খুবই শঙ্কিতভাবে মনে করছি কিছুই হবে না, কিন্তু আমার ভোট প্রয়োগ করা দরকার, আমি ভোট প্রয়োগ করছি। এবারে প্রশ্নটা আসি যে এবারে বহুদিন পরে আমরা অনেক আশা, এখানে আবু সাইদ, আপনাকে ধরে নিতে হবে যে আবু সাইদ কিন্তু প্রথম এখানে রক্ত দিয়েছে এবং 24-এর বিপ্লবটা কিন্তু মারাত্মকভাবে এখানে সংগঠিত হয়েছে আবু সাইদের রক্ত দেওয়ার পরে। কাজে আমাদের একটা আবেগ সেন্টিমেন্ট, আমি নিজেও এটার সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা নিজেরাও গুলিবিদ্ধ হয়েছি, আমি নিজেও এটার সাথে আমারও রক্ত আছে। কিন্তু আমাদের প্রত্যাশাটা কী ছিল সেই জায়গা থেকে আমরা বলি, আমাদের প্রত্যাশাটা ছিল যে জনগণের প্রতিনিধি জনগণের কথা বলবে, জনগণের কল্যাণের জন্য কাজ করবে, রাষ্ট্রের সুশাসনের জন্য কাজ করবে। কিন্তু আমরা উল্টোটা পাই। আমরা যেটা পাই, আমরা জানি যে আমরা খুবই শঙ্কিত যে জনগণ আমাদের কথা বলবেন না, জনগণ সরকারের কথা বলবেন। সরকার এবং জনগণকে কিন্তু সরকারকে মেকানিজম, যে মেশিনারিজ যেটা আছে, যে দেখবেন আপনি আমার কাছ থেকে না শুনে আপনি ডিসি সাহেবদের কাছ থেকে শুনতে, এসপি সাহেবদের কাছ থেকে শুনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তাদের রিপোর্টটাকে আপনি বেশি রিলাই করছেন, তারা যে সমস্যাগুলো চিহ্নিত করছে সেটাকে আপনি সমস্যা মনে করছেন। কিন্তু যারা চাকরি করেন তারা সরকারের বিরুদ্ধে বা সরকার অখুশি হবে এই ধরনের কোনো কথা বলতে চান না।
সেই জন্যে আমরা মনে করি যে জনগণের জনপ্রতিনিধিরা যদি জনগণের কাছে এসে জনগণের কথাগুলো শুনতে চায় এবং যদি তাদের চিহ্নিত করে যদি তাদের সমস্যাগুলোকে সমাধান করতে চায় তাহলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। জনসম্পৃক্ততা আমরা শূন্যর জায়গায় চলে গেছি। আজকে রংপুরে ধরেন একটি নির্বাচনের সরকারের যদি বলি যে দীর্ঘদিন ধরে, আমি রংপুরের কথাটাই বলি, যে দীর্ঘদিন ধরে কিন্তু সরকারে যারা আছে জনপ্রতিনিধিরা তার বিপক্ষের অবস্থান করছেন, সরকারে যারা আছে তাদের বিপক্ষে তারা থাকছেন। এটা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে। তার ফলে কি হচ্ছে, একসময় সরকার তাদের একটা বৈরী ভাব পোষণ করছেন যেখানে আমাদের কোনো লোক নাই, আমরা যদি তাদেরকে দিয়ে যদি উন্নয়নটা করে ফেলি তাহলে তারা আরও শক্তিশালী হবে, ভবিষ্যতে যখন নির্বাচন হবে তারা বলবে যে আমরাই তো সমস্ত করেছি, সরকারের কাছ থেকে এনেছি। এরকম একটা দৃষ্টিভঙ্গি সরকারের মধ্যে কাজ করে এবং জনপ্রতিনিধিদের সাথে সরকারের যে যদি বিরোধী দলীয় কোনো জনপ্রতিনিধি থাকে সেখানে তাদের দূরত্ব সৃষ্টি হয়, তাদেরকে দিয়ে কাজটা করাতে চান না। তারা তাদের দলীয় যে কমিটি আছে সেই কমিটির লোকদেরকে প্রোভাইড করে সেখানে তারা কাজ করাতে চান। এখানে বিবাদটা ঘটে কি, দুপক্ষের টানাটানির মধ্যে আসলে আমাদের মূল কাজটাই তখন হয় না। তখন প্রশাসনে যারা আছেন তারা কিন্তু এই জায়গার সুযোগটা নিয়ে তারা এখানে সরকারের একমাত্র এজেন্সিস হয়ে যান, জনগণ এখান থেকে আউট হয়ে যায়। জনগণের মতামতের তখন উন্নয়নগুলো তাদের মতো করে তারা যেটা চিন্তা ভাবনা করেন এটা জনকল্যাণে হতে পারে এবং তাদের কল্যাণেও হতে পারে। আপনি দেখবেন যে সরকারি কোয়ার্টার উঠে যাচ্ছে, বড় বড় সরকারি কোয়ার্টার উঠে যাচ্ছে, রাস্তাঘাট কম হচ্ছে। আমাদের কিন্তু তিস্তা বিরাট একটা সমস্যা, তিস্তার সমস্যা নিয়ে আন্দোলন হচ্ছে, তিস্তা নিয়ে রাজনৈতিক একটা বিরাট বড় একটা আমাদের এখানে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা খুব শঙ্কিত এই তিস্তা বাস্তবায়ন আদৌ হবে কি, এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন এসছে। কাজে আমি যেটা মনে করি যে সরকার যদি মনে করে থাকে, এখন বর্তমান যে সরকার, নতুন সরকার এসছে যে নির্বাচনের মধ্যে দিয়ে, তারা যদি মনে করে যে না রাষ্ট্রের একটা জায়গা, রাষ্ট্রের একটা কনস্টিটিউন্সি যেটা আছে এটা একটা রাষ্ট্রের ভিতরেই আমাদের একটা জায়গা, এই জনগণগুলো রাষ্ট্রের জনগণ, এখানে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করেছেন, তাদের মতামত তারা দিয়েছেন যেভাবেই হোক, যে কারণেই হোক, সেখানে এইটা রাজনীতি দিয়ে তাদেরকে রাজনীতির জায়গায় তাদের জনসম্পৃক্ততা বাড়িয়ে এখানে সরকারের প্রতিনিধি যারা আছেন, সরকারি দল যারা আছেন, আগামী নির্বাচনে তারা এখান থেকে বৈতরণী পার হওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু যদি বৈরী মনোভাব পোষণ করেন তাহলে আমাদের এই অঞ্চলের মানুষরা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হব। যেহেতু রংপুর আপনি জানেন, রংপুর এই অঞ্চলটা খুবই অবহেলিত অঞ্চল। এখানে আপনি বাজেটের যদি কথা বলেন, আপনি খুবই আমি তো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জিরো বাজেট ছিল, জিরো বাজেট। সেখানে অন্যান্য ইউনিভার্সিটিতে প্রচুর বাজেট দেওয়া হয়েছে, সেখানে আপনি পেয়েছেন যে সিটি কর্পোরেশন যেটা আছে, সিটি কর্পোরেশনের বিগত দিনে কোনো বাজেটই দেওয়া হয়নি। এবং এই সরকার যে আছে, যে সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারও কিন্তু রংপুর সিটি কর্পোরেশনকে কোনো বাজেট দেয়নি এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটিকে কোনো বাজেট দেয়নি। এই বেগম রোকেয়া ইউনিভার্সিটির ফলকেই কিন্তু আবু সাইদ বুক পেতে গুলি নিয়ে কিন্তু এই সরকারের জন্ম দিয়েছে, এখন যে সরকার আছে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলছি যে আমাদের, আপনি দেখবেন, আপনি মূল বাজেটের জায়গাটা এসে দেখবেন রংপুর এতটাই বৈষম্যের শিকার যেটা আমরা নাভিশ্বাস উঠে যাচ্ছে। এখন রংপুরের আয় উন্নতির ব্যাপারটা কীভাবে আসছে, এখানে আমাদের একটা আম হয় হাড়িভাঙ্গা, আপনি হয়তো জেনেছেন, এই হাড়িভাঙ্গা আমটা সিজনে যখন বিক্রি হয় একটা গোষ্ঠীর ক্ষেত্রে, সেখান থেকে যে টাকাটা আসে সেটা মূল বাজেটের সাথে এসে বলে যে এখানকার মানুষের জীবন জীবিকার অর্থনৈতিক অবস্থার সমৃদ্ধ হয়েছে এবং অর্থনৈতিক অবস্থার, আসলে তা নয়। আমরা কিন্তু নদী ভাঙনের জায়গা, আমাদের চরাঞ্চল অনেক বেশি, চরের মানুষের জীবন যদি আপনি দেখেন তাহলে আপনি ভাববেন যে বাংলাদেশের কোন জায়গায় আমরা আছি। আমাদের চরগুলো অত্যন্ত, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নেই, যেখানে এনজিওসরা কিছু এই জায়গাগুলোতে আসলে অনেক কাজ করার সুযোগ আছে। অতীতে যারা জনপ্রতিনিধি ছিল সেই জনগুরুত্ব না বুঝে হয়তো প্রতিনিধিত্ব করে গেছে, তাই হয়তো ফারাকটা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে দুজন, আমরা আবারও আপনার সাথে আলোচনায় ফিরবো। সালেহার সাথে দেখেছেন নিশ্চয়ই বেশ কিছু মানে খুবই মৌলিক বিষয় তিনি তুলে ধরেছেন, যেখানে বলেছেন বিচার ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, সরকার ব্যবস্থা এক হয়ে যখন যায় তখন জনদুর্ভোগ, জনগণের আইনি সুশাসন যে কতটা অনিশ্চিত হয়ে পড়ে তিনি তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন। মীর হেলাল ব্যারিস্টার, আপনার কাছে শুনলেন দুজনের কথাই। রাজশাহী থেকে যিনি বললেন তিনি তার অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরলো, সবশেষ রংপুর যিনি বললেন তিনি একটি কথা বলেছেন যে দলীয় রেজুর বৃত্তি থেকে যদি আইনি পরিকাঠামোকে রক্ষা করা না যায় তাহলে সুশাসন নিশ্চিত করা অসম্ভব। আপনি নিজেও একজন ব্যারিস্টার, আইনজ্ঞ মানুষ, কীভাবে বিষয়টিকে মূল্যায়ন করবেন? পারা যাবে কি সেই বিষয়টি? অবশ্যই পারা যাবে, আমি মনে করি অবশ্যই পারা যাবে, কারণ বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে কিন্তু কার কী রোল এটা খুব ফাইনলি ডিফাইন করা আছে। যেটা হয় কি, আমরা যারা আইন প্রণেতা ওনাদের কী রোল, যারা স্থানীয় চেয়ারম্যান বা মেম্বার বা মেয়র ওনাদের কী রোল, এগুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না। আমরা মনে করি যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ওনার মনে হয় এই সবগুলো কাজ নিজ দায়িত্বে নিয়ে করা উচিত। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের তো ইলেকশন শেষ হলো 12 তারিখ, তো 12 তারিখ 13 তারিখ স্বাভাবিক এখানে যখন যে যার এলাকায় থাকে তো হাজার হাজার লোকজন আসে। তো তখন আমি একটা জিনিস ওনাদের সাথে শেয়ার করেছি যে প্রতিটি ইউনিয়নের কি সমস্যা এটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব না। হ্যাঁ, আমি ইউনোকে ডাকতে পারি,
উনি আমাকে এক ধরনের বুঝাই দেবে যে স্যার এটা হয়েছে। তো আমি যেটা করেছিলাম বা আমি যেটা প্রস্তাব করেছিলাম আমার স্থানীয় ম্যানিফেস্টোতে, যে প্রতিটি ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে শুধু দলীয় প্রতিনিধি না, সুশীল সমাজের প্রতিনিধি প্লাস রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রশাসনের একজন প্রতিনিধিদেরকে দিয়ে একটি ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি কমিটি করা, মানে ওই এলাকার নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নের জন্য ফেজ ওয়াইজ কোনটার প্রায়োরিটি বেশি কোনটার প্রায়োরিটি কম ওনারা প্রস্তাব করবে। মানে ওই 9টা ওয়ার্ড, আমাদের ইউনিয়নে তো 9টা করে ওয়ার্ড, 9টা ওয়ার্ডের প্রতিনিধি থাকবে এখানে, কারণ এখানে তো কাউকে বেতন দেওয়া লাগছে না, এরা তো প্রোবোনো মানে ফ্রিতেই এই কাজটা করবে। তো এইভাবে যদি আমরা আস্তে আস্তে কাজগুলোকে ডিসেন্ট্রালাইজ করি, আমার যদি মনে না হয় যে আমি এমপি হয়েছি মানে আমার এখান থেকে সব কিছু হতে হবে, এটা সম্ভব না। বিকজ এত বড় একটা নির্বাচনী এলাকা হয় যেখানে সুপারম্যান হলেও এটা সম্ভব না যে আপনি ঘুরে গিয়ে দেখে আসবেন কোথায় কী সমস্যা। এখন ধরুন আমি একটা ভাঙা রাস্তা দেখছি, কিন্তু এই ভাঙা রাস্তাটা ইউজ করে 200 জন লোক, কিন্তু আরেকটা এর চেয়ে খারাপ রাস্তা যেটা ইউজ করে 2000 জন লোক, এটা কিন্তু আমি একবার গেলে আমার পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু ওই এলাকার লোক এটা বুঝতে পারবে। তো প্রায়োরিটাইজ করে যদি ওনারা এই সমস্যাগুলো আমাদেরকে দেয় তাহলে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। মূল বিষয়টা হচ্ছে জনসম্পৃক্ততা আর আপনার কাজ করার আগ্রহ, যে আপনি আসলে যে যখন নির্বাচিত হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, আপনার মাইন্ডসেটে কি আছে। আপনার মাইন্ডসেটে আছে আপনি সংসদে যাবেন, আপনি সুন্দর সুন্দর কথা বলবেন, বড় বড় টক শো করবেন, এরপরে কোনো কাজ করবেন না। বাংলাদেশে যে ট্রেন্ড শুরু হয়েছে, নির্বাচনী যে ট্রেন্ড, আমি যে ভোটিং ট্রেন্ড দেখেছি, এটা কিন্তু খুবই মারাত্মক রাজনীতিবিদদের জন্য। বিকজ ভোটাররা প্রশ্ন করে যে ভাই আপনি যে বলছেন 20টা করবেন, কীভাবে ফাইন্যান্স করবেন, এই টাকাটা কে দিবে, সরকারের তো টাকা নাই। আপনি বলতেছেন কর্মসংস্থান করবেন, কিভাবে করবেন। আমার কিন্তু বুঝাতে হয়েছে যে হ্যাঁ এখান দিয়ে একটা বাইপাস সড়ক হবে, এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল খাস জমি আছে, এতটুকু জমি আছে, এখানে আমরা নতুন ইন্ডাস্ট্রি এনকারেজ করব। এই ইন্ডাস্ট্রি বিল্ডিংয়ের সময় আপনারা কনস্ট্রাকশনে কাজ পাবেন, এরপর ইন্ডাস্ট্রিগুলো হয়ে গেলে আপনারা আরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো এটা কিন্তু আগের মতো নয় যে আমি দাঁড়ায় হাত নাড়লাম, মানুষ দেখলো, ভোট দিল, চলে গেল, এরকম কিন্তু আর হবে না এবং হওয়া উচিতও না। তো আমাদের যেটা আছে, যেটা বিকেন্দ্রীকরণ করা, আপনি যদি সব কিছু কেন্দ্রে ধরে রাখতে চান, সেন্ট্রালাইজ করতে চান, আমি মাসে একবার গেলাম, আমার বাড়িতে গেলাম, ডিসি এসপি এইসব সবগুলোকে ডাকলাম, কেমন আছে স্যার, খুব ভালো। আমি একটা আসলে এটা শেয়ার করা উচিত, এক ভদ্রলোক আমাকে একটা টেক্সট পাঠিয়েছে, 4 লাইন 17 বার স্যার লিখেছে। আমার কিন্তু এখনো গ্যাজেট হয়নি, আমি অন্যভাবে নেই, মানে আমি জাস্ট বলছি যে আমাদের মনোবৃত্তিটা এমন জায়গায় নেমেছে যে 4 লাইনের হোয়াটসঅ্যাপ মেসেজে 17 বার স্যার লিখেছে। আমি কিন্তু এখনো শপথ নেই, আমি তো এখনো নামের পাশে তো লিখতে পারবো না এমপি, শপথ নেই তো গ্যাজেট হয়েছে। তাহলে এই জায়গাগুলোতে শুধু যে রাজনীতিবিদদের মনস্তত্ত্বের মানে পরিবর্তন আসলে হবে না, এখানে কিন্তু সবার মনস্তত্ত্বের পরিবর্তন এবং রাজনীতিবিদদেরকে প্রতিপক্ষ মনে না করা। আমরা প্রতিপক্ষ না, আমরা সবাই মিলে কাজ করতে হবে। তারেক রহমান সাহেব খুব সুন্দর কথা বলেছেন, দেশ তো নিয়ে একলা তো কেউ ডেভেলপ করতে পারবে না, এটা তো সম্ভব না, সবার সাহায্য লাগবে, যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করতে হবে। ওইভাবে যদি কন্ট্রিবিউশন করতে পারে হবে। ওনারা যে সকল সমস্যাগুলো বললেন এগুলো কিন্তু সলভেবল, কিন্তু কেউ সলভ করার চেষ্টাই করে, প্রয়োজন বোধ করে নেই। আর এখানে আরেকটা জিনিস আছে, যখন আমরা জাতীয় নির্বাচনে যে আমরা মার্ক করে রাখি এইটা অমুক দলের বিভাগ, এটা অমুক দলের বিভাগ, এটা অমুক দলের বিভাগ, ধরেন যে বিভাগটা আমি মনে করছি আমার না, এখানে আমি একটা ইটও বসাই না, মানে ওরা বাংলাদেশি না, না না না, আপনি বাংলাদেশ নিয়ে চিন্তা করেন না, মানে অঞ্চল ভিত্তিক হয়ে যায়। হিলাল, আমাদের সময় হয়েছে একটি বিরতি নেওয়ার, আমরা আপনার কথা শুনবো বিরতি পরে এসে। দর্শক, এই মুহূর্তে বিরতি নিচ্ছি উৎসবের ভোট থেকে, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে। আমার সাথে আছেন ব্যারিস্টার মীর হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং নবনির্বাচিত সংসদ সদস্য চট্টগ্রাম 5। আমরা আপনার সাথে, আপনি মনে হয় আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন উৎসবের ভোটে। এই মুহূর্তে আমাদের সাথে খুলনা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার, আচ্ছা, তিনি হয়তো আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হবেন নিশ্চয়ই। আমরা একটু ব্যারিস্টার মীর হেলালের সাথে আলোচনা যেতে চাই। তিনি যেমনটি বলছিলেন যে
বিরতির আগে যখন তিনি যেমনটি বলছিলেন সুশাসনের কথা বলছিলেন, আইনের কথা বলছিলেন, আসলে এটা কিন্তু সত্যি। জনপ্রতিনিধিরা অনেক কথাই কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেন, কিন্তু বলা যত সহজ, জনগণের কাছে কতটা যাচ্ছে, কতটা পৌঁছাচ্ছে, কতটা কি করছে, কথার সাথে কাজের কতটা মিল পাচ্ছে, এসবের মধ্যে কিন্তু দিন শেষে একটা বিশাল ফারাক থেকে যাচ্ছে। সেই জায়গা থেকে আসলে কতটা মিটমাট করতে পারে, কতটা কি করতে পারে, আমরা ব্যারিস্টার মিনহাল এখানে আছেন তার থেকে জানতে চাই। ব্যারিস্টার মিনহাল, একটি কথা বললেন যে আমাদের আগের অতিথি, যে বিচার ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সরকার ব্যবস্থা এক যখন হয়ে যায় তখন দুর্ভোগে পড়ে জনগণ, সুশাসনটা প্রশ্নের মুখে পড়ে। সেই জায়গায় আসলে পরিবর্তিত প্রেক্ষাপটের পর আপনারা সংখ্যাগরিষ্ঠতা দেশের রাষ্ট্র প্রক্রিয়ায় আসতে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন, কয়েকদিন পরেই শপথ, আজ বাদে পরশু। কি মনে হয় পারবেন এই তিনটা জায়গা থেকে বের হয়ে সুশাসন নিশ্চিত করা? বের হতে পারতে হবে এবং ইনশাল্লাহ পারবো। দেখেন, আমার ইন্টেনশন যদি এটা না থাকে যে আমি জোর জবরদস্তি আমি ক্ষমতা রেখে দিব বা আমি এখান থেকে সরবো না, আমি কি চাইবো? আমি চাইবো আমি এমন ভালো কাজ করব যাতে পরের 5 বছর আমি যখন জনগণের কাছে গেবো আমাকে আবার রিইলেক্ট করবে। তো যার মাথায় থাকবে জনগণের ভোট লাগবে না, আমি ওটা ম্যানেজ করব, তখন গিয়ে আর এইসব আইনের শাসন, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট আলাদা, জুডিশিয়ারি আলাদা, তারপরে আপনার মনে করেন এগুলো সব একাকার হয়ে যাবে, কারণ সে তখন অ্যাবসলিউট কন্ট্রোল চাইবে। অনেক এমপি, আচ্ছা এই যে এমপিদেরকে এসইভিতে কেন দেয়? লাক্সারি করার জন্য না, যাতে ওনারা ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে দেখতে পারেন যে সমস্যাটা কোথায়। কারণ আপনি এমন অনেক জায়গা আছে বাইক পর্যন্ত চলে না ভাই। আমি তো বলতেছি, আমি প্রতিটি ওয়ার্ডে গেছি, গ্রামে গেছি, আপনি অবাক হয়ে যাবেন শহরতলিতে যে ইউনিয়নগুলো আছে, যে গ্রামগুলো আছে, এখানে অর্ধেকের বেশি জায়গায় রাস্তাই নেই। এইটা যেই ডিভিশন ধরেন আপনি, অসুবিধা নেই। আমি গোপালগঞ্জে হয়তো অত ভিতরে যেতে পারি না, আমি ওই 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 পার্টটার কথা আমি জানবো না, বাট আমি রাজশাহীতে অনেকগুলো কাজে গেছি, আমার অনেকবার রাজশাহীতে যাওয়া হয়েছে, আমার অনেকবার রংপুর যাওয়া হয়েছে। আপনি শহরের বাইরে যখন যাবেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমরা রাস্তাঘাট মনে করি কি, আমরা রাস্তাঘাটের কনসেপ্টটাই এখনও আসে না। আমরা সড়ক ব্যবস্থাটা মনে করি এটা হলো আমাদের গাড়ি চলার জন্য, মানে প্রাইভেট ইউসেজের জন্য। আসলে কিন্তু তা না। ইট ইজ লাইক ইয়োর নার্ভ, মানে আমাদের শিরা উপশিরার মতো। যেমন শরীরের রক্ত যেমন এক এক জায়গা থেকে এক এক জায়গায় যাওয়ার জন্য শিরা উপশিরাগুলো থাকে, এই খাদ্য বলেন সব কিছু পরিবহন ব্যবস্থাটা কিন্তু ইট ইজ লাইক দ্যাট। এই রাস্তাগুলো করা হয় যাতে আপনার সরবরাহটা সব কিছু সব দিকে ঠিক থাকে। এটা ইন্ডাস্ট্রিয়াল সরবরাহ হোক, এটা খাদ্যশস্য হোক, এটা মেডিসিনস হোক বা মেডিকেল ইকুইপমেন্ট, হোয়াট এভার ইট ইজ। তো এখন আমরা তো ওই কনসেপ্টেই নাই। আমাদের তো এতদিন পর্যন্ত জবাবদিহিতা না থাকার কারণে, মানুষের কাছে জবাবদিহিতা না থাকার কারণে আমাদের কোনো কিছু করার প্রয়োজন পড়ে নাই। কিন্তু দিস উইল চেঞ্জ, কারণ এখন যারা নির্বাচিত হয়েছি আমরা কিন্তু মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। দলের কিন্তু ওই আগের ইনফ্লুয়েন্সটা নাই যে দাঁড়ায় গেল জিতে গেল, এরকম না। কিন্তু আপনি দেখবেন অনেক জায়গায় খুব ক্লোজ কন্ট্যাক্টে চলে আসছে একদম নতুন একটা প্রার্থী। মানুষ আপনার কথা বিশ্বাস করতে কষ্ট করে, চায় না, কিন্তু আপনি যখন ওকে একটা লেজিটিমেট ওয়ে দেখা দেবেন যে হ্যাঁ এটা এভাবে হবে, তখনও কিছুটা আস্থা রাখবে। তা আস্থাটা আরেকটু বাড়বে কখন? যখন আমি এটা নিয়ে স্টেপ শুরু করব। এখন আমি বলে গেলাম আমি 5 বছর পর্যন্ত চেষ্টাই করছি, তাহলে সে কি আর আস্থা রাখবে? 5 বছর হলো, তোমার 5 বছর তুমি 5%ও করতে পারো না। আমি যা প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যা পরিকল্পনা দেখাচ্ছি, যদি 30% এক্সিকিউট করতে পারি 5 বছর অটোমেটিক আবার রিইলেক্টেড হোক। কারণ মানুষ বুঝবে যে লোকটা চেষ্টা করছে, এতটুকু কাজ হয়েছে, বাকিটা প্রসেস আছে, হয়ে যাবে। কিন্তু আমাদের সেই উদ্দেশ্যই ছিল না। আমরা যেতাম আগে, আমরা দেখতাম জনপ্রতিনিধি এলাকায় যাচ্ছে, মাসে অথবা 2 মাসে একবার নিজের বাড়িতে যায়, ওখানেই ওরা আইন শৃঙ্খলা মিটিং ডাকে, ওই বড় বড় অফিসাররা থাকে, যায় জিজ্ঞেস করে, বলে সব ঠিক আছে। কোথায় রাস্তাঘাট? আপনি এমন অনেক স্কুল পাবেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, যেখানে ফ্যান নাই, জানালার কোনো বসার ব্যবস্থা নাই, বেহাল অবস্থা। তাহলে এগুলো কার দায়িত্ব ছিল? এগুলো জনপ্রতিনিধিদের দায়িত্ব ছিল, এগুলো মেম্বারদের দায়িত্ব ছিল, এগুলো চেয়ারম্যানদের দায়িত্ব ছিল, এগুলো এমপি সাহেবদের দায়িত্ব ছিল। বিকজ কেউ তো জনগণের ভোটের লাগেই নাই, যেহেতু লাগে না ওরা কাজ করে নাই। যেহেতু আমাদের জনগণের ভোট লাগছে, আমাদের কাজ করতে হবে এবং উই উইল ডু ইট ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আসলে কথার কাজে মিল থাকলেই জনগণ আসলে আনন্দিত হয়, তারা প্রত্যাশা পূরণ হলে তার নিজ দায়িত্বে কিন্তু সেই জনপ্রতিনিধিকে তারা খুঁজে নেবে। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। সালে আসাতে আমাদের বোধহয় একজন অতিথি আছেন সিলেট থেকে। জি, সিলেট থেকে আমাদের সাথে একজন অতিথি যুক্ত হবেন, মঈনুদ্দিন, সভাপতি সিলেট জেলা প্রেস ক্লাব। জনাব মঈনুদ্দিন, আপনাকে স্বাগত ভোটের উৎসবে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ,
মইনুদ্দিন, আপনার কাছে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে সিলেটের প্রধান সমস্যাগুলোর অন্যতম হচ্ছে বন্যা, এবং আমরা দেখি প্রতি বছরই সিলেট একটি বন্যার কবলে পড়ে, এবং গত বছরেই আগের বছর যে মানে একদম যে রেকর্ড বন্যার হলো এবং সিলেটের বিভিন্ন জেলা তলিয়ে গেছে তলিয়ে গেছে, এবং প্রতি বছর এই বন্যা হচ্ছে, কিন্তু তারপরে সুরমা নদী ড্রেজিং করা হচ্ছে না এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটা আমরা দেখি, সিলেটের এই নদীগুলো থেকে বালু উত্তোলন করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে এবং নদী ভরাট করা হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। প্রশাসনেরই দলের লোকজন এগুলো করছে, কিন্তু তারপরে প্রশাসন তৎপর হচ্ছে না। আসলে বাধাটা কোথায়? ধন্যবাদ। আপনি আসলে অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। প্রথমে যে বিষয়টি হচ্ছে যে সরি হ্যালো জি মইনুদ্দিন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে সিলেটে যে আচ্ছা, জি যে বিষয়টা হচ্ছে যে জি বলেন। হ্যাঁ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সিলেটে প্রতি বছর একটি ভয়াবহ বন্যার কবলে পড়ে এবং এত বন্যা হওয়ার পরে এখানে সিলেটে সুরমা নদীতে ড্রেজিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং আমরা দেখি যে নদীগুলো থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হচ্ছে এবং পাথর উত্তোলন করা হচ্ছে, নদী ভরাট করা হচ্ছে, এবং এগুলো কিন্তু করা হচ্ছে দিনের আলোতে প্রশাসনের নাকের ডগায়। কেন প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আসলে যে বিষয়টা আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্থাপন করেছেন। আমরা যারা সিলেটের বাসিন্দা, আমরা প্রতিনিয়ত বন্যা, বিশেষ করে বর্ষা মৌসুম এলেই আমরা চিন্তায় থাকি যে এই বুঝি আমাদেরকে আমাদের বাড়িঘর বন্যায় তলিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, তো এই বিষয়টা বছরের পর বছর ধরে চলে আসছে। 2004 হয়েছিল একটা ভয়াবহ বন্যা, এরপরে 2022 আরও মারাত্মক বন্যা হয়েছে। তো প্রতিবার বন্যা এলেই কিন্তু বর্ষা মৌসুম এলে আমরা শুনি যে এইগুলো নিয়ন্ত্রণের জন্য আসলে কাজ করা হচ্ছে। সিলেট আপনারা জানেন যে আসলে একটা বৃষ্টিপ্রবণ এলাকা, বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে উজান থেকে, আমাদের ভারত থেকে যে ঢল নেমে আসে, সেই ঢলের কারণেও বন্যা হয়ে থাকে। তো এই ঢলের কারণে যে বন্যাটা হয়, আমাদের আপনি উল্লেখ করেছেন যে নদী খনন হয় না। এটা একেবারে চরম বাস্তব কথা যে আমাদের নদীগুলা, বিশেষ করে সুরমা, কুশিয়ারা কখনোই ড্রেজিং হয় না। এটা যা হয় মাটি উত্তোলন করা হয়। আপনার এটা যারা উত্তোলন করেন তারা কিন্তু ওই বিষয়টাকে এভাবে দেখেন যে আমি বালু উত্তোলন করলাম, আমি ব্যবসার জন্য করব, এই ধরনের প্রভাব খাটিয়ে তারা বালু মহাল লিজ নিয়ে থাকেন। এবং যেটা হয় যে দখলদারিত্ব চলে এখানে। যারা বালু ব্যবসার সাথে জড়িত পলিটিশিয়ান তারা থাকেন, তাদের রাজনৈতিক শক্তি থাকে, সে কারণে সাধারণ মানুষ কিছু করতে পারেন না। এক্ষেত্রে প্রশাসন যে ভূমিকা রাখতে পারত, তারা সেটা করেন না, কখনোই করেন না প্রশাসন। এখানে আমরা প্রতিবারই দেখি, আমাদের সুশীল সমাজ থেকে দাবি জানানো হয় যে সুরমা নদী খনন করার জন্য, কিন্তু তারা ওইটা না করে তারা যারা লেসি আছেন তাদেরকে দিয়ে দেন, এবং নিশ্চয়ই তারা এখান থেকে সুবিধা ভোগ করেন। এই কারণে তারা এই বিষয়টা নিয়ে খুব মাথা ঘামান না। আর এর ফলশ্রুতিতে আমরা দেখি যে সিলেট নগরী নয়, পুরো সিলেট জেলা এবং সিলেট বিভাগে বন্যা আক্রান্ত হয়। অর্থাৎ মানে প্রশাসনের নাগের ডগ এখানে আসলে যে বিষয়টি বুঝলাম তার কথা ধরে, মানে আমরাও জানি বিষয়টি, এবং গতবার দেখলেন যে সিলেট থেকে পাথর কোয়ারিতে কি পরিমাণ পাথর উত্তোলন করেছে, পরে সেখানকার ডিসি গিয়ে সেই বিষয়টি হস্তক্ষেপ করেছে। এটা আসলে কোনো মানে সদুত্তর পেলাম না। মানে এখানে মানে সদুত্তর মেলাটা আসলে খুব টাফ। কারণ হচ্ছে কি জানেন, যখন ঘরের শত্রু বিভীষণ থাকে তখন আসলে খুব একটা পাওয়া যায় না, কারণ প্রশাসনের ভিতরে কিন্তু এই ধরনের লোক থাকে। আমরা জানি না আসলে এই কালচারটা পরিবর্তন হবে কিনা, যেহেতু জনগণের ভোটে এবার বেসিম মিনহালাল যেটি বললো যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বা যারা নির্বাচিত হয়েছে তারা সংসদে যাওয়ার পর নিশ্চয়ই সিলেটের দায়িত্বে যারা থাকবে তারা এই বিষয়কে জনগুরুত্ব বিবেচনায় নিশ্চয়ই সেটিকে মাথায় নেবে। আমরা একটু রাজশাহীতে যেতে চাই, তিনি অপেক্ষা করছেন আমাদের এখানে, একজন ব্যবসায়ী নেতা আছেন যিনি রাজশাহীর সুলতান মাহমুদ সুমন। শুরুতে তিনি বেশ কিছু কথা তুলে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সুলতান মাহমুদ সুমন?
আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, এর আগে আপনি যে তথ্যগুলো নিলেন, বর্তমানে আমাদের দেশ একটা ভালো অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে, মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার। রাজশাহীতে যে পরিমাণ শিল্পাঞ্চল হওয়ার কথা ছিল, যে পরিমাণ নদী কেন্দ্রিক বা কৃষি কেন্দ্রিক যে অর্থনীতি গড়ে ওঠার কথা ছিল, সেটি হয়নি, কাগজে বয়ানি থেকে গেছে। এবং এখানে একটি বেসিক শিল্প থাকার পরেও এই জায়গায় কোনো শিল্পায়নের গতি অনেক মন্থর, মানে গতি মন্থর, মানে বলছি তো ওগুলো যে কাগজে বয়ান রয়ে গেছে, মানে এগুলো বাস্তবতায় আসলে উঠে আসেনি। যার মানে তার কারণ কি? সেই সংস্কৃতির কি এবার পরিবর্তন হবে বলে মনে করছেন? কি ধারণা আপনাদের? যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো, নির্বাচন হলো, ভোটাধিকার ফিরে পেল, এরপর নাগরিক অধিকার, অর্থনৈতিক অধিকার কি ফিরে পাবে রাজশাহীর মানুষ? কি মনে হয়? বাংলাদেশে শুধু রাজশাহী না, গোটা বাংলাদেশেরই তো অর্থনীতি একবারে ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। আমাদের দেশে এখন 37-38% হচ্ছে খেলাপি ঋণ, যেটা আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। আমাদের ইনফ্লেশন হলো প্রায় 9%। তো তারপরে ফলে একটা দেশে যদি 37-38% যদি খেলাপি ঋণ থাকে, তাহলে এখানে বিনিয়োগ প্রায় বন্ধই বলা চলে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঋণের সুদ হচ্ছে আমাদের দেশে 15%, 16%। তো আমাদের এই যে একটা হলো অবস্থা, তারপরে ডলারের যে দাম, ডলারের 125 টাকা রেট হচ্ছে আমাদের হচ্ছে ডলার, এবং আমাদের দেশটা হচ্ছে আমদানি নির্ভর। তো আমাদের ব্যারিয়ারটা তো শুধুমাত্র রাজশাহীতে নয়, আমাদের গোটা বাংলাদেশেই অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থায় আছে। বেসরকারি বিনিয়োগ এক প্রকার বন্ধই বলা চলে। তো আমাদের জন্য সুদের হারটা নতুন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে সুদের হারটা সিঙ্গেল ডিজিটে আনতেই হবে, এর কোনো বিকল্প নেই। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশটা কিন্তু কৃষি প্রধান দেশ, কিন্তু তো কৃষিতে আমাদেরকে একটা স্পেশাল একটা সুবিধা দিতে হবে, কারণ 18 কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা কিন্তু দিচ্ছে কিন্তু এই কৃষি। করোনার সময় বাংলাদেশের একটা মানুষও না খেয়ে মারা যায় না, এই জন্য যে আমাদের কৃষিটা ছিল অত্যন্ত ডেভেলপ। তো ফলে কৃষিতে আমাদের একটা স্পেশাল এই সুদের হার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আবার আরেকটা সাইড আপনাকে বলি যে সরকারে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু ঢাকা শহরের বাসা ভাড়া একরকম, রাজশাহী শহরের বাসা ভাড়া কিন্তু তারা একরকম পান। আবার আরো মফস্বল শহরে চলে গেলে বাসা ভাড়া কিন্তু আরো কম। ঢাকাতে বাসা ভাড়া সবচেয়ে বেশি পান। তাহলে রাজশাহীর ঋণের সুদ আর ঢাকাতে যারা ব্যবসা করছেন তাদের ঋণের সুদ এক হওয়াটা তো ভাই কোনো জাস্টিফিকেশনের মধ্যে পড়ে না। তো বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে যদি ডেভেলপ করতে চান, আরো কমাতে হবে, এবং এই যে বাসা ভাড়া সরকারি কর্মচারীর যে বৈষম্য, সেই বৈষম্যটা তুলে ধরেছেন দারুণভাবে আপনি। আমরা নিশ্চয়ই কথাগুলোর উত্তর আমরা জানবো। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরেকজন অতিথি আছে সিলেটের কথা বলেছি, আমরা একটু রংপুরে যেতে চাই। খুব সম্ভবত রংপুরে যিনি আছেন তার কাছে আমরা শুরুতে সুশাসনের বিষয়ে কথা বলছি। নিজের সুশাসন নিশ্চিত করে অনেকগুলো কথা বলেছেন অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম। আপনার কাছে এই পর্যায়ে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, সুশাসনের কথা আপনি বলেছেন এবং বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন, কিন্তু কি মনে হচ্ছে আসলে আমরা এই জায়গায় নিশ্চিত করতে পারবো কি, যেহেতু জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে, কি প্রত্যাশা আসলে? আসলে যারা নির্বাচিত মানে এমপি, তারা কিন্তু আইন প্রণয়ন করবেন, এবং স্থানীয় সরকার কিন্তু উন্নয়নের
যে রূপরেখাটা যেটা তারা তৈরি করবেন। আমাদের সমস্যাটা হচ্ছে কি, যে আইন প্রণেতা তারা কিন্তু সমস্ত জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। তারা প্রশাসন কন্ট্রোল করছেন, স্থানীয় সরকার কন্ট্রোল করছেন। অতীতে না, সব সরকার এটা করার চেষ্টা করেছেন। এবং এই জায়গা থেকে যদি বেরিয়ে আসে, আরেকটা জিনিস সবাই বলছেন যে রাস্তাঘাট, আসলে আপনি কি আমার জীবন মালের শান্তিতে ঘুমানোর নিশ্চয়তাটা আপনি দিতে পারছেন? এটা প্রথম আমাকে ইনশিওর করতে হবে শাসনের জন্য। যে মব সৃষ্টি করছে বিভিন্ন জায়গায়, যে হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে যাচ্ছে, ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না করেন, আপনি কোনো ডেভেলপমেন্টই করতে পারবেন না। আপনি যদি চাঁদাবাজদেরকে যদি আপনি নিবৃত্ত করতে না পারেন, আপনি যদি দুর্নীতি নিবৃত্ত করতে না পারেন, সেটা নিবৃত্ত করতে গেলে কী করতে হবে? সেটা করতে গেলে আপনি কি, যে আপনি রাস্তাঘাট করলেন, সব কিছু করে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি চাঁদা দিচ্ছেন ওখানে, আপনি রাস্তার মধ্যে আপনি জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কৃষকরা তাদের দাম পাচ্ছে না। আপনি আসলে সামগ্রিক ব্যাপারে প্রথমে আপনাকে আসতে হবে যে আইন শৃঙ্খলাটাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে এখানে নিতে হবে, আর জনমুখী প্রশাসন করতে হবে। আপনি জনমুখী প্রশাসন যদি না করেন, আজকে আমলাদের কি অবস্থাটা দাঁড়াচ্ছে? আপনি যেটা সাধারণ মানুষের কথা কি আপনারা শুনছেন? এমপি সাহেব যেটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, তার বাইরে জনগণরা যদি তাদের একটা দাবি পেশ করছেন, যেখানে সরকারের প্রতিনিধিত্ব কে করেন? ডিসি সাহেব করেন, বিভাগীয় কমিশনার করেন, বা ইওনও করেন। তাদের কাছে যখন জনগণ তাদের প্রশ্ন নিয়ে দাঁড়াচ্ছেন যে আমাদের এই সমস্যা, সেই সমস্যাটার গুরুত্ব খুব বেশি হচ্ছে না, এমপি মহোদয় যেটা বলছেন সেটার গুরুত্বটি সবচেয়ে বেশি হচ্ছে। কাজে আমরা মনে করি সুশাসনের জন্য যেটা করা দরকার, সেটা হলো যে জনমুখী প্রশাসন হবে, প্রশাসনিক কাঠামোর মধ্যে প্রশাসন তার দায়িত্বগুলো পালন করবে। এবং যত দুর্নীতি আপনি দেখবেন, যত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখবেন, শিথিল করা হচ্ছে, যখনই পুলিশ শিথিল হয়ে যাচ্ছে, যখনই প্রশাসন জনমুখী হচ্ছে না, তখনই কিন্তু আপনার সুশাসনটা ব্যাহত হয়ে যাচ্ছে। আপনার ডেভেলপমেন্টের কথা বলছে, রাস্তাঘাটের প্রয়োজন আছে, চিকিৎসার ব্যবস্থার চুপেছে, তার আগে তো আমাকে বাঁচতে হবে। আপনি তো বাঁচতে দিচ্ছেন না আমাকে। আপনি বাঁচতে দিচ্ছেন না কী কারণে? আমি তো শঙ্কিত হয়ে প্রতিদিন মরে যাচ্ছি। এই বুঝি আমি খুন হলাম, এই বুঝি আমার সম্পত্তি কেউ নিয়ে নিল, এই বুঝি আমার ফসল কেউ কাটলো। এই সংখ্যা নিয়ে কোনো মানুষ, সুশাসনের যেটা সংজ্ঞা থাকে, সেই জায়গায় কি কোনো মানুষ কি তার গণতান্ত্রিক অধিকারে দেশে কি মুক্ত বাতাসে তারা শ্বাস নিতে পারে? পারে না। এটাকে প্রথম প্রায়োরিটিতে আনতে হবে, যে জনকল্যাণমুখী আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থা। দারুণ, আপনি থাকুন আমাদের সাথে। সালেহার সাথে যেটা কথা, এটা আসলে খুবই মৌলিক কথা, মানে খুবই নাগরিকদের জন্য যে বাঁচার অধিকার, তার নিরাপত্তার অধিকার, সেটাই যদি না থাকে, তাহলে বাকিগুলো আসলে কার জন্য হবে? নিশ্চয়ই আমরা একটু উত্তর নেব। ব্যারিস্টার মিন হেলাল শুনছিলেন, খুব দারুণভাবে তিনি তার পর্যবেক্ষণগুলো তুলে ধরেছে। যেটা বলেছে আসলে জনমুখী প্রশাসন গড়ে তোলা, যারা জনপ্রতিনিধি আছেন, তিনি একটা অভিযোগ করেছেন যে কন্ট্রোল করা। আসলে আমরা দেখেছি নিয়ন্ত্রণ করা এক জিনিস, তাদের সাথে থাকা আরেক জিনিস। আপনারা কি বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন না সাথে থাকবেন? আপনার জনগণের সাথে থাকতে হবে। আর আপনি যেই অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছেন, ইনিশিয়ালি কিছুটা গাইড করে তারপর তাদের সাথে থাকতে হবে। কেন? বিকজ আমি আপনাকে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম, দীর্ঘদিনের তাদের একটা মেন্টাল ব্লকেড হয়ে গেছে, আজ্ঞাবহ একটা কাজ, ওনারা রুটিন ওয়ার্কের বাইরে কিছু করতে চান না। ওনারা মনে করেন 9 to 5, দ্যাটস ইট, আমি আমার বেতনটা পাবো, আমার কাজ শেষ। আর এখানে এমপি সাহেব বলেন বা মন্ত্রী সাহেব বলেন, যেই ওনার সুপিরিয়র যিনি আছেন, ওনার জিনিসগুলো ঠিকঠাক মতো থাকলেই হচ্ছে। এখন দেখেন, আপনি যদি এখনই বলেন যে ঠিক আছে তোমরা তোমাদের মতো কাজ করো, আমি তোমার সাথে আছি, দে আর নট রেডি ফর দিস। তাহলে আপনাকে আগে ওদেরকে এই যে আমি বললাম যে একটা সমন্বয় কমিটি প্রত্যেকটা ইউনিয়নে, আপনি বাইনারি লেভেলে যান। শুনেন, জীবনযাত্রার মান উন্নয়ন না করে আপনি অবকাঠামোগত যত উন্নয়ন করবেন, এটা সাস্টেনেবল হবে না। আগে আপনার জীবনযাত্রার মানটা উন্নত করতে হবে। এটা উন্নত করতে হলে আপনার সেফটি সিকিউরিটি ইজ ফার্স্ট। অবকাঠামো কার জন্য বানাবেন? মানুষের জন্যই তো। এক্স্যাক্টলি। আমি নিজেই আমার ক্যাম্পেইনের মধ্যেই ছিল যে জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, পরে অবকাঠামোগত উন্নয়নগুলো অটোমেটিকলি ফলো করবে। আপনার দেখেন, আমাদের যে 31 দফাগুলোতে ছিল, বিএনপি যে 31 দফাগুলো ঘোষণা করেছিল, এখানে কিন্তু মোরাল এডুকেশনের একটা বিষয় ছিল। কেন? আপনি ছোটোবেলার থেকেই যদি আপনার মধ্যে মোরাল সেন্সটা ডেভেলপ না করে, তাহলে এটা কিন্তু আলটিমেটলি বড়, যখন যতই বড় হচ্ছে না, আপনার মধ্যে বেসিক মোরালিটিটা ডেভেলপ করছে না। আপনি কোনটা ভুল কোনটা শুদ্ধ এটা বুঝতে পারছেন না। আপনার সবই ওকে মনে হচ্ছে, আপনার দুর্বৃত্তায়নটাও ওকে মনে হচ্ছে, আপনার দুর্নীতিটাকেও ঠিক মনে হচ্ছে, আপনার দায়িত্ব অবহেলাটাও একটা দুর্নীতি। কিন্তু আপনি হয়তো টাকা নিচ্ছেন না, আপনি ঘুষ নিচ্ছেন না, কিন্তু আপনি কি করছেন? আপনি আপনার কাজটাকে অবহেলা করছেন। দ্যাট ইজ করাপশন ইটসেলফ, বিকজ ইউ আর মেন্ট টু ডু দিস জব। এই যে আমাদের সিলেটের উনি মনে হয় ওই যে আপনি মনে হয় তুলেছিলেন যে প্রশাসনের নাকের ডগার উপর দিয়েই এইসব বালুর ব্যবসা হচ্ছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, বিকজ এগুলো নিয়ে আমি প্রতিরোধ করেছিলাম এবং আমার এলাকা বন্ধ করেছি। এরা কী করে? মনে করেন ওরা একটা ডাক দেয়,
এটা কিন্তু অফিসিয়াল কোনো ডাকটাক না, এটা তো দেওয়া উচিত পানি সম্পদ মন্ত্রণালয়ের। রাইট। তো ওরা করে কি বলে যে এখানে সেই 1 লাখ CFT বালি আছে, এটার দাম 2 টাকা করে, আপনি একটা পে অর্ডার করবেন, জমা দেবেন, এটা আপনি তুলতে থাকবেন। এখন এই 2 লক্ষ CFTর কথা বলে ওরা কিন্তু কি সব লাগায়, জিনিসপত্র তোলার জন্য যেগুলো লাগায়, Dredger যেগুলো। এখানে কোটি কোটি CFT বালি তুলে নিয়ে যাচ্ছে। তাহলে আপনার কোথায় 2 CFT গভর্নমেন্ট পাচ্ছে 2 টাকা করে, মনে করেন 40 লাখ টাকা, এদিক দিয়ে বালি বিক্রি হয়ে যাচ্ছে মনে করেন 40 কোটি টাকা। 40 কোটি টাকা, 50 কোটি টাকা। তাহলে এইটা কারা করছে? এটা করছে এই চক্রটাই। কেন করছে? বিকজ দের ইজ নো মনিটরিং। আমি থামিয়েছি কিভাবে, যখন লোকাল মানুষ এগুলো আমাকে বলছে, আমি বলছি, হ্যাঁ তাহলে তো টপ সয়েলে নিয়ে যাচ্ছে, তাহলে তো নদী ভাঙন হয়ে তার কিছু থাকবে না ওখানে। এই জিনিসগুলোকে আপনার হ্যান্ডস অন হতে হবে, আপনার কানেক্টিভিটি থাকতে হবে, আপনার নিশ্চয়ই জানতে হবে। কানেক্টিভিটি না থাকলে এগুলো তো অগোচর হবেই এবং সেগুলো মানে এবং আপনি প্রশাসনকে- রেজিস্ট করতে পারবেন না, থামাতে পারবেন না, আপনি প্রশাসন দিয়েও থামাতে পারবেন না। নিশ্চয়ই, এই বিষয়ে ওরা আমরা আপনার আরো- নাকের ডগার উপর দিয়ে করেই চলে যাবে। ব্যারিস্টার মিনহাল, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, তবে আমরা এই মুহূর্তে একটু থামতে হচ্ছে এই পর্বে। সালেহার সাথে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে এই ছিল এখনকার মতো। ফিরছি পরের ঘন্টায়, ডিবিসির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে। দর্শক, উৎসবের ভোটে আমি আছি আপনাদের সাথে সালিহা পারভিন সাথে, এবং আমার সাথে আছে আমি হিমাদ রেহার সাথে আছি। সালেহা পারভিন সাথে আমরা গত পর্ব যেরকম আলোচনা করছিলাম এখন ঠিক সেরকমই আলোচনা করব। আমাদের সাথে একজন অতিথি আছেন ব্যারিস্টার মিনহাল, সহসাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং নবনির্বাচিত সংসদ সদস্য। আপনাকে আবারও স্বাগত আমাদের উৎসবের ভোট আয়োজনে। প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে, আজকে আমরা দেখলাম যে শপথ অনুষ্ঠান হবে, কিন্তু সেখানে জামায়াত বলেছে 30টি আসনে আবারও ভোট পুনর্গণনা করার আবেদন করেছে এবং সে জায়গায় শপথ অনুষ্ঠানটা বাদ রাখতে বলেছে। আসলে এখানে সাংবিধানিক কোনো জটিলতা তৈরি হবে কি মনে হয় আপনার? এখানে দুইটা বিষয়। জামায়াত ইসলাম এই নির্বাচনটা করেছে কে? বিএনপি তো করে নাই। এই নির্বাচনের সামগ্রিক আয়োজনটা কে করেছে? অন্তর্বর্তীকালীন সরকার করেছে, আর নির্বাচন কমিশন মূলত করেছে অন্তর্বর্তীকালীন। ওইভাবে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার করে নাকি নির্বাচন কমিশন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার ওনাদেরকে সাপোর্ট দিয়েছে। তো এখানে পক্ষপাত দুষ্টটা কে? এই যে কথাগুলো বলছে নির্বাচনী 30টা সিটে পুনর্গণনা করতে হবে, তো তখন আপনারা যখন হচ্ছে আপনারা পার্সেন্টারে কি এগুলোর অবজেকশন দিয়েছেন? দেন নাই। এজেন্ট ছিল নিশ্চয়ই, তাদের এজেন্ট ছিল, সাইন করেছে না, নাহলে রেজাল্ট শিট কেমনে হলো? যদি এজেন্ট সাইন না করে তো রেজাল্ট আসবে না। তো এগুলো আসলে ওনারা বলার জন্যই এজেন্টের বলছে। বিষয়টা কি প্রশ্নবিদ্ধ হবে সেক্ষেত্রে? এটা তো ওনাদের বিষয়, ওনারা তো এজেন্ট দিয়েছে, ওনাদের এজেন্ট আমার দেওয়ার সুযোগ নেই, কারণ এজেন্টের ফর্মটা তো প্রার্থী সাইন করতে হয়। আমার 1100-র মতো এজেন্ট লেগেছে, আমি নিজে সাইন করে এজেন্টগুলো দিয়েছি। তাহলে এই এজেন্ট যদি আমার বিরুদ্ধে যায়, দায় তো অন্য কোনো দলের নেই, তো আমার দায়, বিকজ আই হ্যাভ অ্যালাউড হিম টু রিপ্রেজেন্ট মি। সে আমার প্রতিনিধি, ওখানে চিফ এজেন্টও আছে। নির্বাচনে দাঁড়ালেই জিততেই হবে, এই মেন্টালিটির বিরুদ্ধেই তো নির্বাচনটা। তো এখন আমি হেরে গেলাম, এখন আই এম নট গ্রেসফুল ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য ডিফিট। মানে আমার তো পরাজয়টা, আমি যখন নির্বাচন করেছি আমি নিজেও এটা চিন্তা করেছি, রেজাল্ট তো যে কোনো দিকেই পাবলিক ওপিনিয়ন, তো এখানে তো আমি হাউ ক্যান আই ম্যানিপুলেট পাবলিক ওপিনিয়ন আমি তো ইনশিওর করতে পারবো না যে এটা আমার পক্ষেই আসবে। আমি চেষ্টা করব, আমি আমার যে কি পরিকল্পনা আছে আমি কিভাবে বাস্তবায়ন, আমি বোঝানোর চেষ্টা করব, বাট আমি তো ফর শিওর জানি না কে আমাকে জিতাবে বা কে আমাকে হারাবে। তাহলে আমি যখন নির্বাচনটা করতে যাচ্ছি আমার ওই মনোবৃত্তিটা থাকতে হবে, যদি ফেয়ার হয় তাহলে হোয়াট এভার আউটকাম ইট কামস হ্যাভ টু অ্যাকসেপ্ট, উইল ট্রাই বেটার নেক্সট টাইম। পরের বার আর একটু বেশি চেষ্টা করবো যেখানে আমার কমতি ছিল। কিন্তু ওনারা এই যে কথাগুলো বলেন, তাহলে কি আবারও গণতান্ত্রিক পন্থাকে একটু মানে বিঘ্নিত করার মতো অবস্থা হয় না? ও তো অবশ্যই হবে, এবং জামাত ইসলামও এই ওতে পার্টিসিপেট করবে। কিন্তু ওনারা মাঝে মধ্যে এই ধরনের কিছু কথাবার্তা বলেন, এগুলা কেন বলেন হয়তো আমি জানি না। মানে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বেশ কিছু বয়স হয়েছে, পাকিস্তানের ওই আমল থেকে যদি শুরু করেন এখন পর্যন্তই তো একই দলই, তো চেঞ্জ তো হয়নি। তো এই দলটা তো অনেক দিনের রাজনৈতিক ইতিহাস আছে। তো এই ধরনের জিনিসগুলো মানুষ আসলে আর অ্যাকসেপ্ট করবে না, এটা বিএনপি করলেও করবে না। আমাদের অনেক ক্যান্ডিডেট পোস্টাল ভোটে হেরে গেছে, দেখাচ্ছিল এগিয়েছিল, চ্যালেঞ্জ করেছে, পোস্টাল ভোটে হেরে গেছে, মেনেছে না, মানতে বাধ্য। নির্বাচনী রেজাল্ট হয়েছে, কাকে দোষ দিব? যদি এই গভর্নমেন্ট বিএনপির করা হতো, এই গভর্নমেন্ট অথবা জামাতের করা হতো, তাহলে এটা সবার মিলে গভর্নমেন্ট করেছে। আমার মনে হয় এই দিকে না গিয়ে ওনারা কিভাবে মিলিতভাবে সম্মিলিতভাবে
বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, যতগুলো স্বতন্ত্র মানে আমাদের যারা সংসদ নির্বাচিত হয়েছেন, আমাদের মনে হয় আমাদের 300 জনকেই একসাথে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার, আলোর দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত, পিছনের দিকে আর ড্র্যাগ করা উচিত না। বিকজ এই যে মেন্টালিটিটা, এটা কিন্তু পতিত স্বৈরাচারের আচরণ, যে হলে মানি, না হলে মানি না। এইটা থেকে বেরোতে হবে এবং আমি বিশ্বাস করি কালকে দিনের মধ্যে, নাহলে কালকে সন্ধ্যার মধ্যে ওনারা এটা থেকেও বের হয়ে যাবে এবং সুন্দরভাবে শপথ হবে, সরকার গঠিত। নিশ্চয় আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু গণভোটে হাঁটা জয়যুক্ত হয়েছে প্রায় 65% কাছাকাছি, তো সেখানে একটি বিষয় ছিল যে জুলাই সনদে আপনাদেরও কিছু নোট অফ ডিসেন্ট ছিল, যে একটি বিষয়ে যে দলের প্রধান সে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে না। সেক্ষেত্রে আসলে আপনাদের ভূমিকাটা কি হবে? পার্লামেন্টে যখন ফার্স্ট অধিবেশন বসবে, পার্লামেন্ট তো পার্লামেন্ট, ইটস সভরেন বডি, এখানে এটা আলাপ আলোচনা হবে। এখন আমার কাছে এটা কেন অযৌক্তিক মনে হবে এটা বলি, প্রধানমন্ত্রী তো কোনো ভোট হয় নাই, হয়েছে? ভোট কিসের জন্য হয়েছে? সংসদ সদস্য নির্বাচনের জন্য। 300টা সিটে কারা কাদেরকে প্রতিনিধিত্ব করবে এটার জন্য ভোট হয়েছে। প্রেসিডেন্টের জন্য তো ভোট হয় নাই, প্রাইম মিনিস্টারের জন্য তো ভোট হয় নাই, সংসদের প্রতিনিধিত্বের জন্য ভোট হয়েছে। সংসদের প্রতিনিধি। এখন আমার দল যদি মনে করে, আমার দলের নির্বাচিত সংসদ সদস্যরা যদি মনে করেন আমার দলের প্রধানমন্ত্রী হবেন, তো এখানে অন্য কার কি সমস্যা এটা তো আমার মাথার মধ্যে আসছে। সমস্যা তো আমাদের থাকার কথা। আমরা 300 জনের মধ্যেই তো হতে হবে, এই 300 জনের বাইরে তো দেওয়া যাবে না। ইলেক্টেড 300 পার্লামেন্টারিয়ানের মধ্যে থেকে তো প্রধানমন্ত্রী দিতে হবে, ইলেক্টেড একজনকে। তো আমার পার্টি যদি মনে করে আমি অমুককে আমার পার্লামেন্টারি বডি ভোটে দিলাম যে উনি হবে আমাদের প্রাইম মিনিস্টার বা সংসদ নেতা, এখানে কারো কিছু বলার আছে বলে আমি মনে করি। তাহলে সেক্ষেত্রে জুলাই সনদের নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে কোনো বাধা আসবে? এগুলো খুব ছোটোখাটো বিষয়। মৌলিক বিষয় কি? মৌলিক বিষয় হচ্ছে বাংলাদেশে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয় সেগুলো নিশ্চিত করা, সেটি নিশ্চিত হবে। আর বাকি যে ফর্মালিটির কথা বলছেন, এরকম অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে, যেগুলো আপার হাউস হবে, উচ্চকক্ষ হবে, লোয়ার হাউস তো মানে আমাদের তো একটা তো নির্বাচিত হয়েই গেল। সব কিছু আলাপ আলোচনার মাধ্যমে, ডিবেটের মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে এগুলো সমাধান করতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ, আবারও বলি, ক্যানট গো ব্যাকওয়ার্ডস। এখান থেকে শুধু সামনে যেতে হবে আপনার, আপনি পিছনে যাওয়ার সুযোগ নেই। আপনি এইসব কথা ড্র্যাগ করে লাভ নেই। আপনার পাঞ্জাবে কমলা সুন্দর নাকি সবুজ সুন্দর, ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ। ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ ইজ আপনি জীবনযাত্রার মান উন্নয়ন, মানে সোশ্যাল সেফটি দিতে পারছেন কিনা, আপনি তাদের বেসিক নিড, শিক্ষা আছে দিতে পারছেন কিনা, আপনি আগে ওইটাতে আসেন। তারপরে আপনি ওইসব চিন্তা করেন, ওই অস্ট্রেলিয়া থেকে এরকম পার্লামেন্ট আছে, ইউকে থেকে এরকম পার্লামেন্ট আছে, সুইজারল্যান্ডে কিরকম পার্লামেন্ট আছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও ফিরবো। প্রথম কথা হচ্ছে জীবন মান উন্নয়ন করা সালেহার সাথে। নিশ্চয়ই আপনার জন্য অতিথি অপেক্ষা করছে। আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন, উনি খুলনা থেকে অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম। অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? তিনি যুক্ত হবেন নিশ্চয়ই আমাদের সাথে। এই যে যুক্ত হয়েছে, হ্যাঁ, কথা বলুন। অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম, আপনার কাছে যেটা প্রশ্ন, মানবাধিকার কর্মী হিসেবে আপনি কি, আমরা যেটা দেখি যে আজকে মানবাধিকারের কথা বললে আজকে শূন্যের কোঠায় সেটা এবং খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলে আমরা যে দেখেছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, এবং আপনারা কি সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের ন্যায় বিচার পেয়েছেন কিনা, এবং আপনারা এই সরকারের কাছে আপনারা কি আশা করেন সেই যে গত কয়েক বছরে খুলনায় ঘটে যাওয়া বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে আপনাদের চ্যালেঞ্জগুলো কি? হিমাদ্রি, আমরা মনে হয় সংযুক্তি হারিয়ে ফেলেছি, আমরা আবারও চেষ্টা করবো তার সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই ব্যারিস্টার মিনহাজ, যে কথা আপনি বলছিলাম যে আরেকটি বিষয় আমরা জানা ছিল, সেটা হচ্ছে যে 180 দিনের মধ্যে গণপরিষদের মধ্যে সেই জুলাই সনদের সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নেওয়া যেটা ছিল। তো আবার আমি একটু নোট অফ ডিসেন্টের জায়গাতে ফিরে আসি সেই জায়গায়। তো এই 180 দিনের কার্যক্রমগুলো ফিরে নেওয়াতে কি আপনাদের সরকারের যে কাঠামো ব্যবস্থা, রাষ্ট্রের যে কাঠামো ব্যবস্থা, আইনি পরিকাঠামোতে কোনো সাংবিধানিক জটিলতা তৈরি হবে কি? আমাদের ওত নেওয়ার পরে বাংলাদেশে তো আর কোনো সরকার থাকতে পারে না। পার্লামেন্ট যেদিন পার্লামেন্টারিয়ান ওত নিয়ে নেবে, এরপরে ক্যাবিনেট ওত নিয়ে নেবে, তাহলে সরকার কার থাকলো? কয়টা? সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা থাকবে তারা। তাহলে তো এখানে দুইটা সরকার নেই। তাহলে এই সরকারের দায়িত্ব হচ্ছে জুলাই চার্টার অনুযায়ী যে কাজগুলো আছে এগুলোকে যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া। আবারও বলি, এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট
ফর রিস্টোরিং ডেমোক্রেসি। সাইড বাই সাইড আপনার কিন্তু এই 180 দিনের মধ্যে আপনার বাংলাদেশে যে জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরও বেসিক নিডগুলোকে আমাদের কেটার করতে হবে, এগুলোকে অ্যাড্রেস করতে হবে। যেখানে সামাজিক সমস্যা আছে, যেখানে মাদকের সমস্যা আছে, যেখানে মহিলাদের কর্মস্থানের নিরাপত্তার সমস্যা আছে, এই যে ছোটোখাটো এইগুলো তো আপনার অ্যাড্রেস করতে হবে। যে অবৈধ অস্ত্র অনেক এখন উদ্ধার করা হয়নি, এগুলো উদ্ধার করতে হবে। আপনার নিরাপত্তা যে বাহিনীগুলো এখনও অ্যাক্টিভ হচ্ছে না, এগুলোকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। আপনার তো সবসময় সিভিল পুলিশ লাগবে, তো আপনার পুলিশ, আমাদের যে সিভিল ল এনফোর্সমেন্ট এজেন্সি, এগুলো তো লাগবে। ইউ ক্যানট বি রিলাইং অন আর্মি হু হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল জব। খুব ভালো কাজ করেছে, কিন্তু ওনারা তো কাজই এটা না। ওনারা তো দেশের ক্রান্তিকাল দেখে সাহায্য করেছে। দে অলসো নিড টু গো আজ বা ব্যাক, কাল ব্যারাকে ফিরে যাবে, যেতে হবে। এটা ওনাদের কাজ। ওনাদের কাজ তো দেশকে সুরক্ষিত রাখা বহিঃশত্রু আক্রমণ থেকে। তাহলে আমাদের তো ওই 180 দিনের এই কাজগুলো করার সাথে সাথে অনেকগুলো মৌলিক কাজও আছে। তো 180 দিন তো আর কোনো ফিক্সড এটা এরকম যে ধরুন 180 দিনই করতে হবে, 181 দিন হলে আপনি একটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এরকম কোনো কিছু না। উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু এক্সিকিউট দিস থিংস। জুলাই চার্টার হ্যাঁ, অফকোর্স। বাট আমরা শুনবো আমাদের অতিথি আবারও আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। মোহাম্মদ মমিনুল ইসলাম, আপনি নিশ্চয়ই এখন আমাকে শুনতে পাচ্ছেন। মমিনুল ইসলাম, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি কি মনে করেন বাংলাদেশের নাগরিকদের মানবাধিকারের জায়গাটা কতটুকু স্বচ্ছ? আরেকটি বিষয় যে খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলে আমরা দেখেছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, এবং এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুমের ঘটনাগুলো কি সঠিক তদন্ত হয়েছে? বা এবং এই যদি বলি যে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অপরাধীদের বিচারের আওতায় আনতে আপনাদের চ্যালেঞ্জ কি, বা সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? আপনি জানেন যে 1948 সালের 10 ডিসেম্বর আন্তর্জাতিক একটি সনদ পাস হয়, সেটা মানবাধিকার ঘোষণাপত্র। এর 30টা অনুচ্ছেদে মানুষের অধিকারের কথা, মানবাধিকারের কথা বলা আছে, এবং আমাদের রাষ্ট্র অনুস্বাক্ষর করে রাষ্ট্রের সংবিধান এবং আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করবে এবং প্রতিপালন করবে, এটা অঙ্গীকার করেন। সেই মোতাবেকই আমাদের সংবিধানের 3টি অধ্যায় অর্থাৎ 26 থেকে 47 অধ্যায়ে মানুষের মৌলিক অধিকারের কথা বলা আছে। অর্থাৎ একটা মানুষের নিরাপত্তা দেওয়ার বিধান রাষ্ট্রের, একটা মানুষের চাল চলন, অপরাধীর সাজা, এই সমস্ত কিছুই কিন্তু রাষ্ট্রের ওপর দায়িত্ব পড়ে। যদি রাষ্ট্র দায়িত্ব পালন না করে তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে এই ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আপনি প্রশ্ন করেছেন, সুন্দর একটি প্রশ্ন, যে এক্সট্রা জুডিশিয়াল কিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এইগুলো সঠিকভাবে তদন্ত হয়েছে কিনা। তো ধন্যবাদ আপনাকে একটি স্পর্শকাতর প্রশ্ন করার জন্যে। আপনি জানেন যে বিগত দিনে কয়েকশো লোক গুম হয়েছে এবং হত্যার শিকার হয়েছে, এবং এইগুলোর নামে মাত্র একটা কমিটি করে একটা তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। অর্থাৎ যে সরকার ছিল সেই সরকারের পক্ষে, অর্থাৎ বিগত সরকারের পক্ষেই এই রিপোর্টগুলো সাবমিট করা হয়েছে, যা আলোর মুখ দেখেনি বা কেউ জানতে পারে নাই। অর্থাৎ এই ক্ষেত্রে রাষ্ট্র সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। তো আমি মনে করি যে বর্তমান সময়ে এখন নিরপেক্ষ সরকার এবং একটি দেশের সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক অধিকার একটি রাষ্ট্রের অস্তিত্ব এবং বিকাশের সবথেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেটা আমরা পেয়েছি গত 12ই ফেব্রুয়ারিতে। এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার খুব তাড়াতাড়ি আমরা পাচ্ছি। আমরা মনে করি যে পরবর্তী সময়ে অর্থাৎ 5ই আগস্ট 2024 পর, 5ই আগস্টের পর হচ্ছে একটা পরিবর্তন আসছে, একটা মানে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে একটি স্বৈরাচার সরকারের পতন ঘটেছে, এবং তার পরপরই কিছুটা হলেও একটি আইনের শাসন প্রতিষ্ঠার আমরা দেখেছি। এবং আপনি জানেন যে ইতিপূর্বে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা, তার বিচার হয়েছে এবং বিচার চলতেছে, এবং সর্বোচ্চ পানিশমেন্টও আদালত দিয়েছে। এবং এই যে গুম এবং খুনের যে ঘটনাটা আপনি বললেন, এইটা খুলনায়ও বেশ কয়েকজন গুম হয়েছে, তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না, এবং পরবর্তীতে তারা নতুন করে মামলা করেছে, মানবতাবাদী আদালতে মামলা করেছে। এই মামলাগুলো তদন্ত হচ্ছে, এবং আমার ধারণা যে খুব
দ্রুতই এই মামলাগুলো তদন্ত হয়ে অভিযোগপত্র দাখিল হবে বলে আমি মনে করি, এবং একই সাথে তাদের আইনের আওতায় এনে সঠিকভাবে বিচার হবে বলে আমি মনে করি, এবং এটা সাধারণ মানুষেরও প্রত্যাশা বিচারটা ঠিকমতো হোক। আপনি জানেন যে একসময় আদালত অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতাটা ছিল না। আমরা দেখেছি যে এই তত্ত্বাবধায়ক সরকারের সময় জুডিশিয়াল বিভাগ এইটাকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে এবং গেজেট প্রকাশও হয়ে গেছে। অর্থাৎ যদি এইটা আইন বিভাগ থেকে আলাদা করা হয় তাহলে এই ধরনের বিচার কিন্তু নিরপেক্ষভাবে একজন বিচারক করতে পারবে, বিচারকের কোনো হাত পা বাঁধা থাকবে না এবং তারা সঠিকভাবে বিচার করবে এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করবে বলে আমি আশা রাখি। এবং একই সাথে যদি বলি যে মানুষের প্রত্যাশা অনেক, আমরা দেখেছি যে 12ই ফেব্রুয়ারি একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। একটা সুষ্ঠু নির্বাচন মানেই গণতান্ত্রিক রাষ্ট্রের স্তম্ভ অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পর বর্তমান যারা আইন বিভাগ বা অ্যাডভোকেট বিভিন্ন মোহাম্মদ মমিনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন অতিথি যুক্ত হচ্ছেন বরিশাল মাদ্রি। থেকে আছেন অনিকেত মাসুদ, গণমাধ্যম কর্মী। অনিকেত মাসুদ, আপনাকে স্বাগত আমাদের উৎসবের ভোট আয়োজনে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, গণমাধ্যম কর্মীর পাশাপাশি আপনি একজন সংস্কৃতি কর্মীও। আমরা দেখেছি রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে যে আঘাতটা আসে সংস্কৃতি কর্মীদের উপরে আসে, সংস্কৃতির উপর আছে। এছাড়া একটি বিষয় বিষয় যে আশান্বিত যে এই প্রথম কোন নির্বাচন দেখেছি যেখানে কোনো গণমাধ্যম কর্মী আহত হয়নি। এটা আমাদের জন্য আসলে খুবই আশার একটি বিষয়। আমরা চাই এরকম আসলে এই সংস্কৃতি বজায় থাকুক, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশীয় সংস্কৃতিতে যে পরিবর্তনটা আনার চেষ্টা করা হয়, আরোপ করা হয়, এই বিষয়টি কেন? এখান থেকে কি আমাদের এইবার অন্তত মুক্ত হওয়ার কি সুযোগ আছে, কি মনে হয়? জি, সম্প্রতি আমরা বরিশালের যে সাংস্কৃতিক অঙ্গন, এই সাংস্কৃতিক অঙ্গনের কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি অনেকটা স্থবির। অতীতে যেমন সরব ছিল বরিশালের সাংস্কৃতিক অঙ্গন, এখন তেমনটা নাই। তো এক্ষেত্রে আমাদের আসলে রাষ্ট্রেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। দেখা যায় যে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আমাদের বিভিন্ন উন্নয়নের দরকার, অর্থনৈতিক সহায়তা দরকার। এই রাষ্ট্রের অর্থনৈতিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা, পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তরুণ সমাজদের উদ্বুদ্ধ করাও আমাদের জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই সময় দেখা যায় যে তরুণ প্রজন্মের মধ্যে গান, কবিতা, নাচ, অভিনয় এইসব কার্যক্রমের প্রতি তারা একটু কম উৎসাহী। তো এক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার খুবই সুবর্ণ সুযোগ। এই সময় যদি আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে পিছিয়ে যাই তাহলে আমরা আগামীর যে তরুণ উন্নত জাতি, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে আসলে আমরা ব্যর্থ হব। তো একটি দেশের উন্নয়নের জন্য যেমন বিজ্ঞানমনস্ক একটি জাতি গঠন দরকার, সেই জাতি গঠনের কাজ কিন্তু সাংস্কৃতিক অঙ্গন থেকেই আপনার শুরু হয়। সাংস্কৃতিক অঙ্গনের যে ছেলেমেয়েরা আছে তারা দেখবেন যে একটি রাষ্ট্রের সুনাগরিক হওয়ার জন্য ছোটবেলা থেকে পরিশ্রম করে যায়। আর আরেকটা বিষয় আপনি বলেছেন যে গণমাধ্যম কর্মীরা আঘাতপ্রাপ্ত হয়নি। আসলে যে খুবই আনন্দের বিষয় যে এবার খুবই উৎসবমুখর এবং সুষ্ঠুভাবে আমরা কাঙ্ক্ষিত যে ভোটটি চেয়েছিলাম তাই হয়েছে। আর এ কারণেই গণমাধ্যম কর্মীদের উপরেও হামলার ঘটনা কম ঘটেইনি। আমরা কোনো খবরই পাইনি গণমাধ্যম কর্মী আহত হওয়ার। কিন্তু অতীতে যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেই নির্বাচনে একাধিক গণমাধ্যম কর্মী পুলিশের দ্বারা, রাজনৈতিক নেতাকর্মীর দ্বারা, আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা লাঞ্ছিত, মারধরের শিকার হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা এইসব বিষয়গুলো দেখেছি। কিন্তু এই নির্বাচনের পর আনন্দের বিষয় হচ্ছে যে আমরা কেউই আঘাতপ্রাপ্ত হইনি। তো এই বিষয়টা খুবই আনন্দের। জি নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ অনিকেত মাসুদ। আপনি থাকুন আমাদের সাথে। সালেহার সাথে সিলেটে একজন অতিথি আছে, তার সাথে একটু যদি কথা বলতে। সিলেটে আমরা বিগত সময় দেখেছি যে বেশ কিছু যে মেগা প্রকল্প নেওয়া হয়েছে। এখনও সিলেট যে 6 লাইনের প্রকল্প 8 বছরে কিন্তু 30% হয়নি। এবং এছাড়া সিলেট নগরী জলাবদ্ধতায় ডুবে থাকে। এছাড়া সেখানে চা শ্রমিকদের বেশ কিছু অধিকার আদায়, তাদের কাগজে বয়ানের মধ্যে সীমাবদ্ধ, অথচ সবাই তাদের ভোটে ক্ষমতায় আসে, কিন্তু তাদের যে জীবনমান এখনও তাদের দৈনিক মজুরি 100 টাকা মানে 100 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের তো চরম দুরবস্থা। সে বিষয়ে নিশ্চয়ই আপনি একটু কথা বলতে পারেন। জি জি
হ্যাঁ, অনিকেত মাসুদ, আমি যেটা না, সিলেটে যিনি আছেন তার কাছ থেকে এই প্রশ্নটা নিতে পারেন চাইলে আপনি। অনিকেত মাসুদের আচ্ছা, সিলেটে যিনি আছেন। মঈনুদ্দিন যিনি আছেন। হ্যাঁ, মঈনুদ্দিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মঈনুদ্দিন, আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা দেখেছি যে সিলেটে যারা চা শ্রমিক আছে তারা বাগান মালিকদের অধীনে বংশ পরম্পরা একটি খুবই অসহায় এবং দুস্থ বলবো আমি, মানে খুবই মানবেতর জীবনযাপন করে। তাদের কোনো তারা অপর্যাপ্ত, তাদের আর্থিক সুরক্ষা নেই, স্বাস্থ্য সুরক্ষা নেই। এই যে সরকার বদল হয়, সরকার চেঞ্জ হয়, কিন্তু তাদের এই জীবনের মান কেন উন্নয়ন করা সম্ভব হচ্ছে না? বারো তারিখের নির্বাচনে আমরা দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায় সহ চা শ্রমিকরাও বিপুল সংখ্যক ভোটার তারা উপস্থিত হয়েছিলেন কেন্দ্রগুলিতে, এবং তাদের যে যে কেন্দ্র ছিল সেখানে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং সেখানে নারী, বিশেষ করে নারী শ্রমিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তো যে বিষয়টা হচ্ছে যে যুগ যুগ ধরেই কিন্তু আমরা চা শ্রমিকদের দাবির কথা শুনে আসছি। আমরা সরেজমিনে অনেকবার তাদের কাছাকাছি গিয়েছি। তাদের যে দুঃখ দুর্দশা সেটা বাংলাদেশের সবাই জানেন, সরকার জানেন, চা বাগানের মালিকরা জানেন, কিন্তু রহস্যজনক কারণে আজ পর্যন্ত সেসব শ্রমিকদের ভাগ্যের উন্নয়নে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদেরকে চিকিৎসা বঞ্চিত করে রাখা হয়, তাদের চিকিৎসা নিতে দেওয়া হয় না, তাদের বাচ্চা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে লেখাপড়া করার সুযোগ দেওয়া হয় না। যারা সেই ট্রেন্ড থেকে একটু বের হয়ে আসেন তারা হয়তো বিভিন্ন স্তরে ভালো করছেন, চা শ্রমিক বিশেষ করে যারা আছেন তাদের সন্তানেরা ভালো করছেন বিভিন্ন জায়গায়, কিন্তু সেই সুযোগটি আমরা অবারিত করে দিতে পারছি না, রুদ্ধ করে রাখা হয়েছে। তো এইটা আমার মনে হয় যে যুগ যুগ ধরে এই সংস্কৃতি আমরা লালন করে আসছি। চা বাগানের শ্রমিকরা নির্যাতিতই থাকবে, তারা অর্থ কষ্টে থাকবে, তাদের জীবনমান উন্নত হবে না, সেটাই যেন আমরা তাদের নিয়তি করে রেখেছি। কিন্তু এক্ষেত্রে সরকার যে ভূমিকাটা রাখতে পারেন যে তাদের মজুরি যেটা আছে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, এবং এই যুগের জন্য মোটেই এটা সুখকর নয় তাদের জন্য। তারা বঞ্চিত হচ্ছেন একেবারে কম 140 টাকা 130 টাকা এই যুগে এটা কল্পনা করা যায় মজুরি। তো এই বিষয়গুলো আসলে নির্বাচিত সরকার, আমাদের সিলেটের যারা জনপ্রতিনিধি হয়েছেন সিলেটের বাগানগুলোতে, তারা অবশ্যই গিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তারা তাদের অধিকার ফিরিয়ে দিবেন। আমার মনে হয় যে এই ক্ষেত্রে একটা সুযোগ এসেছে। আমাদের জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়েছেন সিলেটের 19টি আসনের মধ্যে 18টিতেই বিএনপি জোট এবং বিএনপি যারা নেতৃবৃন্দ তারা নির্বাচিত হয়েছেন। তো একটা প্রত্যাশা এইখানে গড়ে উঠেছে। এর আগের সরকারগুলো বারবার আশ্বাস দিয়েছে, তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, কিন্তু তারা তাদের অধিকার পাননি। এইবার তারা একটা আশায় বুক বেঁধে আছেন যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা তাদের ভোটাধিকার, তারা তাদের যে দাবি দেওয়া আছে, ন্যায্য দাবি দেওয়া, সেগুলো আদায় করতে পারবে। আসলে এই আশ্বাসটা নিশ্চয়ই আমরা বাস্তবায়নে পরিণত হতে চাই। নিশ্চয়ই এখানে আমাদের নির্বাচিত সংসদ সদস্য তিনিও সে দলটি প্রতিনিধিত্ব করছেন। 30-40 টাকা একটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস, উত্তরটা জানবো। আসলে এটা কোনোভাবেই যায় না। আমরা একটু রংপুরের অধিকারী তার কাছ থেকে একটু প্রশ্ন নিতে চাই। রংপুর থেকে অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। চীনের দুঃখকে বলা হতো একসময় হুয়াংহো, আর আমাদের বাংলাদেশের আপনাদের রংপুরের দুঃখ বলা হয় তিস্তার নদীকে। এই যে জায়গায় তিস্তা নিয়ে অনেক রাজনীতি হয়, অনেক মানববন্ধন হয়, তিস্তা পারে মশাল মিছিল হয়, সবকিছু কিন্তু মানববন্ধন থেকে মশাল মিছিল আর টকশোতে কথা বলার মধ্যে সীমাবদ্ধ। জনপ্রতিনিধিরাও তাই করে, সমাধানটা আসলে হয় না। মানে আপনার কি প্রত্যাশা? নির্বাচিত সরকার এসছে, সেখানে যারা জনপ্রতিনিধি ছিল তারা এটা সমাধানটা করবে বলে কিন্তু ক্ষমতা এসছে, পারবে কি? সুযোগ হবে কি? বা সেই জায়গায় যাওয়া যাবে কি? প্রত্যাশা পূরণ হবে কি? অনেকগুলো কি আছে, কি বলবেন আপনি? দুঃখজনক ব্যাপার, সমস্ত নদীর উৎপত্তি কিন্তু ভারত থেকে, এবং সেটা প্রবাহিত হয়ে যখন আমাদের দিকে আসে তখন সেটা কিন্তু তাদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের জায়গাটা তারা নিজেরা নিয়ন্ত্রণ করে যখন ছাড়ে তখন আমরা এখানে প্লাবিত হয়ে যাই, আমরা ক্ষতিগ্রস্ত হই, এবং এটা আমাদের জন্য একটা অভিশাপ হিসাবে চিহ্নিত হয়ে আছে। তো এটাকে নিয়ে কিন্তু অনেক আগের থেকে তিস্তা প্রকল্প হয়েছে, তিস্তা প্রজেক্ট হয়েছে, এবং শুধুমাত্র আমরা দেখি বছর পর বছর তো পানি মাপা হয়েছে। এরপরে একটা সময় যখন আমরা এটাকে একটা ব্যারেজ করা হলো তখন দেখা গেল যে ওখান থেকে যে পানির যে শাসনটা করার দরকার ছিল তার অনেক পরে আমরা ব্যারেজটা করে ফেললাম। এখন হচ্ছে কি তিস্তার পাড়ের মানুষের যদি আপনি জীবনযাত্রা দেখেন
তাহলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাদের আসলে স্থায়ী কোনো বসবাস নেই, নিজের জমিতেই তারা বসবাস করে, কিন্তু নিজের জমিটা অনেক সময় নদীর জমি হয়ে যায়, যখন নদী তাদেরকে ছেড়ে দেয় তখন তাদের জমি হয়। এই যে একটা অনিশ্চিত জীবন, এটাকে কিন্তু আমি যেটা মনে করি যে এই তিস্তাটাকে জিয়ে রেখে অনেক রাজনীতি করে গেছেন, এবং রাজনীতি করে যাওয়ার কারণেই কিন্তু এই যে যারা সংসদ সদস্য হয়েছেন, আমি এই প্রশ্নটা অবতারণা করতে চাই, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? তাদের নিজেকে বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যেতে হবে। তাদেরকে কেউই বিশ্বাস করছে না। রাজনীতিবিদদের সবচেয়ে বেশি অবিশ্বাসের জায়গা হলো, রাজনীতিবিদ যারা রাজনীতি করেন তাদেরকে সবচেয়ে বেশি মানুষ অবিশ্বাস করছে। এই জায়গাটা যদি বিশ্বাসের জায়গা আনতে হয়, তাহলে যে তিস্তা প্রজেক্টে যে কথাগুলো বলছেন, তিস্তার যে একদম যে বাস্তবায়নের জন্য যে কথাগুলো আসছে, সেটা যদি দৃশ্যমান না হয়, তাহলে এই অঞ্চলের মানুষ কখনোই অর্থনৈতিক প্রবৃত্তিতে আসতে পারবে না, এবং বাংলাদেশের উন্নয়নের যে ছোঁয়া, সেই উন্নয়নের ছোঁয়ার মধ্যে তাদেরকে কানেক্ট করা যাবে না। কাজে আমার মনে হয় যে এটা নিয়ে রাজনীতি হয়েছে দীর্ঘদিন, এটা অবসান হওয়া দরকার। এখন মিছিল মিটিং বাদ দিয়ে জনগণের একদম মুখ্য দাবি হিসেবে এই তিস্তার অভিশাপ থেকে তারা দূরে সরে চলে যেতে চায়। নিশ্চয়ই, আসলে এটা মানে এখন আর আশ্বাস নয়, এখন আসলে কাজে পরিণত করার সময়। অসংখ্য ধন্যবাদ সালেহার সাথে যে কথাগুলো, আসলে এতে যৌক্তিক। মানে মিটিং মিছিল কেন হবে, আর মানববন্ধনে বা কেন এত কথা, কেন বা ঝড় তুলতে হবে? কাজ করলেই হলো। ব্যারিস্টার মিল হেলাল, তিস্তা নিয়ে একটু কথা বলতে চাই। এটা আসলে রংপুর বিভাগ উত্তরে সবচাইতে মানে এত বছর ধরে হয়ে আসা জটিলতা। কেউ বলে ভারতীয় আনুগত্যের কারণে, কেউ বলে নিজেদের সদিচ্ছার অভাব, কিন্তু আদৌ কি ফিজিবিলিটি স্টাডি হয়ে সেটা আমাদের মতো মানে ব্যারেজটা করার মতো সেই সক্ষমতা কি আমাদের নেই, নাকি আসলে কোন জায়গায় ল্যাকিংসটা কি জায়গায় মনে করেন? আমি একটু এই যে আমরা সবসময়, আমি শুরুতেই আপনার সাথে বলছিলাম, এখন যে সরকার আছে এটাকে রাজনীতিবিদ কেউ, প্রায় তো 2 বছরের কাজ, অলমোস্ট 1-1.5 বছরের বেশি তো হলো এই সরকার। ওনারা তো কেউ রাজনীতিবিদ না। তো রাজনীতিবিদরা পারেন না, ওনারা পারেন না কেন? মানে সবসময় আমার কথাটা হচ্ছে, এখন যদি ধরেন আমরা সবাই একই সমাজের লোক, আমরা যদি ক্লাসিফাই করে বলে দিই যে এই লোক, এই শ্রেণীর লোকের জন্য কাজটা হচ্ছে না, দ্যাট ইজ নট রাইট। কী জন্য হচ্ছে না? আমরা দ্বিপাক্ষিক আলোচনায় আমরা কি চাচ্ছি কোনো সময় কি সঠিকভাবে বলেছি? বলিনি, বলতে হবে। বলে এটা জনগণকে জানাতে হবে যে দিস ইজ দ্য প্রপোজাল দ্যাট উই হ্যাভ সেন্ট অ্যাক্রস। 17 বছর তো আমরা কেউ, যেই সব 17 বছর যারা দেশ চালিয়েছেন তারা রাজনীতিবিদ হিসেবে গণ্য করা তা কঠিন হবে। অভিন্ন নদী ইস্যুতে আসলে এক হওয়া উচিত ছিল, সবারই এক হওয়া উচিত ছিল, কারণ এটা তো সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অঞ্চলের সামগ্রিকভাবে তো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তো বাংলাদেশের বাইরের জায়গা না, এটা যে রংপুর বিচ্ছিন্ন অঞ্চল তা তো না, ইটস এ বিগ পার্ট অফ বাংলাদেশ। তো এইগুলো আসলে মানে এই ক্যাটেগরাইজ করে, জেনারেলাইজ করে, জাজমেন্টাল হয়ে এই কাজগুলো কিন্তু বাংলাদেশে আর করা যাবে না। আমাদের সমস্যা, এটা রাজনীতিবিদ হোক, ব্যুরোক্রেট হোক, সিভিল সোসাইটির লোক হোক, সবাই একসাথে বসে বলতে হবে যে এইভাবে করলে এই সমস্যার সমাধান হবে। চলেন আমরা যেই দেশে এখানে সংযুক্ত, এখন ধরেন ভারত সংযুক্ত, ওনাদের সাথে আলাপ করবো যে ভাই তোমাদের এটার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে, তোমারটাও থাকুক আমারটাও থাকুক, কীভাবে একটা মধ্য জায়গায় আসা যায় যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে এইটা না করে বারবার এখন এইটা করে নাই, ঠিক আছে, আগের 17 বছরে করে নাই, ধরে নিলাম রাজনীতিবিদ, তার আগেও করে নাই, তাতে এই 18 মাস, 19 মাস, 20 মাস তো রাজনীতিবিদ ছিল না। এইটা হচ্ছে আমাদের যে কোনো সরকারের, আমার মনে হয় ক্লিয়ারলি একটা পজিশন নেওয়া উচিত যে কি করতে হবে, এবং এটা ওপেন নেশন ওয়াইড এই ডিসকাশনটা দ্বিপাক্ষিক একটা আলোচনা হওয়া দরকার। লুকায় লুকায় এগুলো আর করে লাভ নেই। যেমন আপনি রোহিঙ্গা সমস্যা আসেন, আপনি রোহিঙ্গা শুধু মায়ানমারের সাথে কথা বলে সমাধান করতে পারবেন? এবারে হৃদয়ে তো অর্ধেক রোহিঙ্গা চলে যাওয়ার কথা ছিল। আপনি কি শুধু মায়ানমারের সাথে কথা বললে প্র্যাকটিক্যালি, তা এখন বলবেন যে রোহিঙ্গারা তো মায়ানমারের লোক, তাহলে কি শুধু মায়ানমারের সাথে কথা বলে এটা সমাধান হবে? হবে না। এখানে আরও পার্টি আছে না, দৃশ্যমান পার্টি আছে, যারা আছে, অনেক স্টেক হোল্ডার আছে এখানে। তাহলে কথা যদি বলতে হয় তাহলে আপনার কিন্তু 3-4 পক্ষকে নিয়ে একসাথে বসে কথা বলতে হবে। নিশ্চয়ই আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো, তার আগে বিরতির সময় নিয়েছি। এই মুহূর্তে বিরতি নিচ্ছি উৎসবের ভোট থেকে, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে। আমার সাথে আছে আমি হিমাদ্রি রাহা এবং সাথে আছেন ব্যারিস্টার মিল হেলাল, সহসাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ও নবনির্বাচিত সংসদ সদস্য চট্টগ্রাম 5 আসন। আমরা একটু অতিথি যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। বরিশাল থেকে অনিকেত মাসুদ, আপনার কাছে পর্যায়ে আমরা যেটা জানতে চাই, অতিথির কাছে আমরা সবার থেকে একটু গেতা প্রসিডারে চলে যায়। হ্যাঁ, অনিকেত মাসুদ, ধান নদীকাল এই 3 বরিশাল বলা হয়, কিন্তু বরিশালে নদী কেন্দ্রিক যে অর্থনীতি গড়ে ওঠার সম্ভাবনা ছিল বা এখন আছে, সেটা এখনো গড়ে ওঠেনি। নতুন সরকার এসছে, অনেক অবকাঠামোগত এখন বরিশাল যেতে খুব একটা সময় লাগে না। পদ্মা সেতু নিঃসন্দেহে একটা বলা যেতে গ্রেট
গ্রেট অ্যাচিভমেন্ট, কিন্তু তারপরও আপনাদের যদি অভ্যন্তরীণ অর্থনীতিটাকে শক্তিশালী করতে হয়, সেখানে নদীকেন্দ্রিক অর্থনীতিটাকে তাকে শক্তিশালী করতে হবে। সে জায়গায় আসলে সংকটটা কোথায়, সম্ভাবনা কতটুকু, প্রত্যাশা কি, সংক্ষেপে? জানেন যে বরিশাল বিভাগ জুড়ে ৬২টি নদ নদী আছে। তো এর মধ্যে ইতিমধ্যে ২৭টি নদ নদী ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। নাব্যতা সংকটের কারণে বিভিন্ন জায়গায় ডুবোচর জেগে উঠেছে, তারপর দখল, দূষণ, এসব কারণে ২৭টা নদ নদী ইতিমধ্যে কি বলে যে ব্যবহার অনুপযোগী হয়ে আছে। তো আমাদের যে দক্ষিণ অঞ্চলের বাকি যে নদ নদীগুলো আছে তাও প্রায় নাব্যতা সংকটে বিভিন্ন মোহনায় মোহনায় নাব্যতা সংকট আছে। তো এই যে নাব্যতা সংকট দূরকরণের জন্য আমাদের একটা বৃহৎ পরিকল্পনা দরকার, যে পরিকল্পনাটা আসলে অতীতে কোনো সময়ই নেওয়া হয়নি, মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার। অর্থাৎ নাব্যতা সংকট দূরীকরণে একটা পরিকল্পনা, নদীকে নদীর মতো ফিরিয়ে দিতে হবে, নদীকে আবার সেই স্রোতস্বিনী করে গড়ে তুলতে হবে, তবে হয়তো সেই নদীকেন্দ্রিক অর্থনীতির কথা যেটা বলছি সেটা আসলে তখন হয়তো বাস্তবে রূপ নেবে। একটু সেলাহের সাথে আপনি যদি একটু সিলেটের অতিথির সাথে জেনে নেন তার। সিলেটের অতিথি মঈনুদ্দিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মঈনুদ্দিন, আমি আপনার কাছে জানতে চাই যে সিলেটের যে পর্যটন এলাকাগুলো আছে, আমরা দেখি যে পর্যটন এলাকাগুলোর রাস্তাঘাটের অবস্থা থাকে অত্যন্ত শোচনীয়, এবং যা মানে ওখানকার পর্যটক এবং স্থানীয়দের জন্য রীতিমতো ভোগান্তির জন্য। আপনার কাছে জানতে চাই, এই যে পর্যটন নগরের রাস্তাঘাটগুলো বা সিলেটের যা দেখা যায় যে অধিকাংশ রাস্তায় সন্ধ্যার পরে বাতি জ্বলে না, তো যা আপনার নাগরিক অধিকারকে, আপনার নিরাপত্তার জায়গাটাতে শঙ্কিত করে তোলে। আপনারা জানবো যে এই সমস্যাগুলো সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আপনাদের কি প্রত্যাশা? আমরা খুব সম্ভবত তাহলে খুলনায় যে অনুভূতি শুনতে পাচ্ছেন, আমরা খুলনার যিনি আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা যিনি আছেন, তার সাথে একটু কথা বলি। মমিনুল ইসলাম, যে মানবাধিকার নিয়ে আপনারা কাজ করছেন, কি মনে হচ্ছে আসলে মানুষের অধিকার তো আসলে মানে আদালতের দেয়ালে ডুকরে কেঁদে ওঠে বলে শুনতে পাই আমরা, কিন্তু এখনো যে সুশাসনের কথা বলছে, সুশাসন নিশ্চিত হয়নি, মানবাধিকার নিশ্চিত হয়নি, কি মনে হচ্ছে এবার কি সেই মানবাধিকার নিশ্চিত হবে এই নির্বাচনের মাধ্যমে? আর তার সংযোগটি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে যাই হোক, আমরা একটু সবশেষ আমরা রংপুরের কাছে যেতে চাই। জোবাইদুল ইসলাম বুলেট, আপনার কাছে সবশেষ একটি প্রশ্ন আমরা যেটা জানতে চাই হচ্ছে সুশাসন, যেটাকে আমরা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা স্তম্ভ বলে বিবেচনা করছি, আপনি এর আগে আপনার অনেক পর্যবেক্ষণ তুলে ধরেছেন, কি মনে হয় এবারে সরকার কি পারবে? আপনার প্রত্যাশা কি? আমাদের তো আশা রাখতেই হবে, কারণ বিগত দিনের অভিজ্ঞতা তো আমাদের খুবই খারাপ, এবং এই সরকারে যারা এসছেন তাদের অভিজ্ঞতাটাও খুব খারাপ, মানে তারা বিভিন্ন রকম নির্যাতন অত্যাচারের মধ্য দিয়ে এসছে। তো আমরা আশা করব যে তাদের এইরকম একটা শিক্ষা হয়েছে এবং তার একটা অভিজ্ঞতা হয়েছে যে একটা সুশাসন না থাকলে কি হতে পারে, আইনের শাসন না থাকলে কি হতে পারে, প্রশাসন যদি জনমুখী না হয় তাহলে কি হতে পারে, এবং মানুষের যে অর্থনৈতিক যদি উন্নয়ন না হয় তাহলে মানবতার জীবন কিভাবে মানবতার জীবনে চলে যায়, এই জিনিসগুলোর কিন্তু তাদের বিগত দিনের এই সরকারের অ্যাক্টিভিটিস থেকে তারা কিন্তু শিক্ষা নিয়েছে। কাজে আমরা আশা করতেই পারি যে আমরা, প্রথম কথা হলো যে প্রত্যেকের স্কিলটাকে ডেভেলপ করে সততার সাথে এটা নিতে হবে। আমাদের বিচার ব্যবস্থার অবস্থাটা কিন্তু খুব খারাপ, আমি এটা বলছি এই জন্য, আমি নিজেও আইনের লোক। সেটা হলো যে বিচারের মান উন্নয়নের জন্যও কিন্তু যে অবস্থা, সেই অবস্থাটা কিন্তু আমরা বিচারের মান উন্নয়নের জায়গায় কিন্তু আমরা থাকছি না। কাজে আমরা মনে করি তিস্তা আমাদের এই সংকট এবং এই সুশাসনের জন্য আমাদের যেটা প্রথম দরকার সেটা হলো জনগণের নিরাপত্তাটা দিতে হবে, এবং প্রশাসন যারা আমাদের এই সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা আছে যেটা আমাদেরকে ইনশিওর করবে, সেই জায়গাটাতে পরিচ্ছন্ন হতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, চেষ্টা করতে হবে, এবং সরকারের প্রথম কাজ হলো তাদের ইমেজ বিল্ড আপ করতে হবে। বিগত দিনে কিন্তু রাজনীতিবিদ এবং প্রশাসন, বিচার ব্যবস্থা সমস্ত ইমেজ ধ্বংস হয়ে গেছে, এবং যারা পুলিশ থেকে শুরু করে আইন প্রয়োগের সমস্ত ইমেজ, প্রথম চ্যালেঞ্জটা হলো ইমেজটাকে বিল্ড আপ করে জনসমর্থনের জায়গায়, জনগণের প্রতি যে আস্থার জায়গাটায় রাজনীতিবিদদেরও আসতে হবে, প্রশাসনকে আসতে হবে, বিচার ব্যবস্থাকে আসতে হবে, এবং জনপ্রতিনিধিদেরকে আসতে হবে। যদি না আসতে পারে এই সরকার যত চেষ্টাই করুক না কেন, আমি মনে করি ব্যর্থ হয়ে যাবে। নিশ্চয়ই দারুণভাবে আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন সালাহের সাথে। তিনি যেটা বললো আসলে সরকারকে ইমেজ বিল্ড আপ করে, এটা নিশ্চয়ই আসলে একটি বিশাল চ্যালেঞ্জ। আমরা মনে করি সেই চ্যালেঞ্জ আসলে যত যাই হোক না কেন জনস্বার্থে তারা সেটা বিল্ড আপ করবে। আপনার সাথে একটু খুলনার অতিথি যদি যুক্ত হয় বা সিলেটের অতিথি যুক্ত হয়। সিলেট মঈনুদ্দিন আহমেদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মঈনুদ্দিন, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে সিলেট একটি পর্যটন নগরী, এবং যেখানে যেটা হয় যে পর্যটন নগরী এলাকা হলেও এখানকার পর্যটন এলাকাগুলোর রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ, এবং আমরা দেখি যে পর্যটন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর
ওরকম তৎপরতা দেখা যায় না, বিশেষ করে একটু দুর্গম 5 এলাকা তারিখ হলেই। পরবর্তী সময় আমরা দেখেছি সেখানে পর্যটক কমে গেছে, সবকিছু পর্যটক মিলে। কমে সেই জায়গাটা গেছে। আসলে ফিরে আসবে কিনা? আসলে গুরুত্বপূর্ণ কথাটি আপনি উত্থাপন করেছেন। সিলেটের অপার পর্যটন সম্ভাবনা আছে। এটা যুগ যুগ ধরে আমরা দেখে আসছি যে সিলেটে অনেকগুলো পর্যটন স্পট, যেখানে সারা দেশের মানুষ এবং দেশের বাইরে থেকে অনেকে আসেন এই পর্যটন স্পটগুলোতে। জাফলং, বুলাগঞ্জ, এরকম অনেকগুলো স্পট আছে যেখানে আমরা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন, এটা আমরা দেখে থাকি। তো গত 2-3 বছর ধরে এই সংখ্যায় আসলে ছেদ পড়েছে। অনেকে অনীহা দেখাচ্ছেন যে সিলেট আসতে চাচ্ছেন না। এর কারণ, একটা অন্যতম কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আমরা আগে আপনি বলেছেন যে সিলেটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক, বিশেষ করে দুর্গম অঞ্চলের যে পর্যটন স্পটগুলো আছে সেখানে যাওয়ার জন্য সরকারের তরফ থেকে আসলে সেরকম কোনো পদক্ষেপ নেই। নিরাপত্তার বিষয়টা আপনি বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অতীতে দেখেছি বিভিন্ন স্পটে গিয়ে পর্যটকেরা অনেক নাজেহাল হয়েছেন, অনেকে খারাপ আচরণের শিকার হয়েছেন। তো এই বিষয়গুলো আসলে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের আশাকে বাধাগ্রস্ত করেছে আমরা দেখেছি। তো যদি এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ মানুষজন যদি কথা বলেন, তাহলে আমার মনে হয় এই জায়গাটা আসলে জনগুরুত্ব পর্যটন বিবেচনায় জায়গায় কাজ করতে হবে নিশ্চয়ই। আমাদের সাথে খুলনা থেকে যিনি যুক্ত আছেন, সম্ভবত আমাদের সাথে যিনি অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম, মানবাধিকার নিয়ে যিনি কাজ করেন। অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম, আপনার কাছে আমি জানতে চাই, একসময় শিল্পনগরী খুলনা এখন পাটকল এবং নিউজপ্রিন্ট এলাকাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক কর্মসংস্থানের অভাব হচ্ছে এবং এখানকার বেকার তরুণরা বেড়ে গেছে। কর্মসংস্থানের কারণে কিন্তু ঢাকা বা চট্টগ্রামমুখী হচ্ছে। এই তরুণদের কর্মসংস্থানের জন্য বা যে পাটকল বা যে মিলগুলো ছিল সেখানে যারা শ্রমিক ছিল তাদের কর্মসংস্থানের জায়গাটা সুনিশ্চিত করতে সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আপনি জানেন যে খুলনা এক সময় শিল্পনগরী হিসাবে পরিচিত ছিল এবং হাজার হাজার শ্রমিক বিভিন্ন পাট কলগুলোতে কাজ করত এবং তাদের জীবিকা নির্বাহ হতো। বর্তমান সময়ে প্রায় সব কয়টা পাটকলই বন্ধ এবং এইটা আপনি জানেন যে খুলনার নাগরিক নেতা হিসেবে আমরা বিভিন্ন আন্দোলন করেছি এবং আমরা খুলনা 2 এবং খুলনা 1, 2, 3, 4, 5, 6টা আসনের প্রার্থীদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তারা তাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন যে তারা ক্ষমতায় গেলে আমরা তাদের প্রথম পদক্ষেপ থাকবে যে খুলনার পাটকলগুলো আবার নতুনভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করবেন এবং এইটা লবিং করবেন যাতে এইগুলো করে এবং এই পাটকলগুলো আবার চালু হয়। তো আপনি জানেন যে এই যে পাটকলে হাজার হাজার মানুষ এখন বেকার এবং তারা মানে অন্ধকারের মধ্যে তাদের জীবিকা নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এবং সেই ক্ষেত্রে এই অঙ্গীকার শুধু অঙ্গীকারই যেন না থাকে আমাদের সরকারের কাছে এবং একই সাথে আমাদের খুলনার 6টা আসনের সংসদ সদস্যদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা শুধু অঙ্গীকার করলেই হবে না, অঙ্গীকার যাতে বাস্তবায়ন হয়। জনগণের আশা আকাঙ্ক্ষা বিশেষ করে পাট শ্রমিকদের তাদের যে এতদিনের ক্ষোভ এইটা যাতে লাঘব হয় এবং পাটকল কোনো আবার নতুনভাবে কাজ শুরু করে সেই ব্যাপারে তাদের অঙ্গীকার না তা বাস্তবায়ন করে, এইটাই আমরা তাদের কাছে আশা করব। নিশ্চয়ই। অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম, অ্যাডভোকেট জোয়াইদুল ইসলাম বুলেট এবং অনিকেত মাসুদ, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের উৎসবের ভোটে এসে আপনাদের মূল্যবান পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। আমরা শুনলাম বিভিন্ন বিভাগ থেকে আসলে সমস্যার কোনো শেষ নেই এবং মানুষের প্রত্যাশা পারদ নবনির্বাচিত সরকারের প্রতি তুঙ্গে। ব্যারিস্টার মিনহিলাল, সমুদ্র সমস্যা, পাহাড় সম চ্যালেঞ্জ, সবচেয়ে এগুলো ছাপিয়ে আমি যদি বলি সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমরা জানি যে ইতিমধ্যে আমাদের দেশে প্রতিদিন গড়ে প্রায় 1000 কোটি টাকা ঋণ খেলাপি হয়ে যায় এবং গত সরকার যেমন 2,67,000 কোটি টাকা ছিল সেটি এই সময় বেশি প্রায় 6,500,000 কোটি টাকার উপর বেড়ে গেছে। এই যে পাহাড় সম একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন আপনারা, কিভাবে সেটাকে মোকাবেলা করবেন? যেখানে বিদেশি বিনিয়োগ আনাটা অনেক বড় চ্যালেঞ্জ, অর্থনৈতিক স্থিতিশীলতা রাখাটা বড় চ্যালেঞ্জ, ব্যাংকে আস্থা ফেরানো ব্যাংকিং খাতের উপর বড় চ্যালেঞ্জ, শেয়ার মার্কেটটাকে পুনরায় জায়গায় ফেরানো তো বড় চ্যালেঞ্জ। এতগুলো চ্যালেঞ্জ আসলে কি মনে হচ্ছে? না, এটা তো আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলছেন যে বিএনপি বা আমাদের হাতে কোনো ম্যাজিক নেই যে আমরা হঠাৎ করে এসেই সব কিছু ঠিক করে ফেলতে পারবো।
বাট এগুলা যে ঠিক করা যাবে না তা না, ঠিক করা যাবে, সকলের সহযোগিতা লাগবে। ফার্স্ট অফ অল দেখেন দেশে কেন 2068 যেটা বললেন এটা কেন 6 লাখে চলে গেল, কারণ হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট আসেই নেই। কেন আসে নাই? বিকজ ডিউলি কনস্টিটিউশনাল কোনো গভর্নমেন্ট নেই। বিদেশি বিনিয়োগ যখন আসে ওদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে স্টেবিলিটি অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ইকোনমি। তাহলে এখনও পর্যন্ত আমরা হয়তো কেউ কেউ মনে করছি যে না ভালো আছে এই আছে, কিন্তু আসলে নির্বাচিত বা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না থাকলে অন্য দেশের ট্যাক্স পেয়াররা তো এখানে ইনভেস্ট করবে না। প্রথম আমাদের যেটা করতে হবে বিদেশিদেরকে আমাদের দেশটাকে স্টেবিলাইজ করে আমাদের যারা ফরেন পার্টনার্স আছে, যারা ফরেন ইনভেস্টার্স আছে, ওনাদেরকে আগে কী করতে হবে এটা বোঝাতে হবে যে বাংলাদেশ ইজ নাও আ সেফ প্লেস টু ইনভেস্ট। তাহলে তারা আসবে, এবং তারা অন্য কারণে আসবে বিকজ অফ চিপ লেবার। এত সস্তা লেবার পৃথিবীর আর কোনো দেশে কেউ পাবে না। তাহলে আমাদেরও অ্যাডভান্টেজ আছে, আবার তাদেরও আছে। তো এইটাকে একটা উইন উইন সিচুয়েশন আনতে হবে। সেকেন্ড হলো আপনি লোনের যে ডিফল্টের কথাটা বলছেন, এর আগের গভর্নমেন্টে যেগুলো করেছে এগুলো আসলে বিয়ন্ড ব্যাংকিং রুলসের বাইরে গিয়ে করেছে। আপনি এখানে নতুন কোনো আইনের প্রয়োজন নেই, আপনার দরকার হচ্ছে আইনের এক্সিকিউশন, সঠিক প্রয়োগ। আপনি যদি ডিউ ডিলিজেন্স করে আপনি লোন দেন তাহলে তো আপনি যতটুকু লোন দিচ্ছেন ইট ইজ কাভার্ড বাই দ্য কোলাট্রাল। এখন আমি যদি প্রেশারাইজ করি অ্যাজ এ গভর্নমেন্ট যে না ওকে দিতে হবে, কিসের কোলাট্রাল? তো 500 কোটি টাকা কোলাট্রাল দিয়ে 5,000 কোটি টাকা নিয়ে গেছে, 500 কোটি টাকা কোলাট্রাল বিক্রি করেন আপনি। তাহলে আপনার এখানেও কি রেগুলেশনের মধ্যে আনতে হবে যে প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে অবশ্যই আমাদের কি করতে হবে, এনকারেজ করতে হবে, ব্যবসা বান্ধব একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে। একই সাথে আপনার কিন্তু এই অর্থনৈতিক সংস্থাগুলোর উপর বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের খুব শার্প এখানে মনিটরিং থাকতে হবে যে কোনটা কিভাবে হচ্ছে। আবার আপনি কি এমন কড়াকড়ি করলেন যে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, তাহলেও কিন্তু এখানে আপনার ইনভেস্টমেন্ট হবে না, মানে এখানে আপনার ব্যবসাটা হবে না। আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীর এখন আরব আমিরাত সহ অনেক দেশে অনেক বাংলাদেশের ইনভেস্ট করছে। তাহলে এটা কিসের টাকা? এই টাকাটা এখানকার টাকা, যেটা ওরা এখন বাইরে গিয়ে সেফ মনে করছে ওখানে ইনভেস্ট করছে। এখন আপনি যদি ওদেরকে ধরে বেঁধে নিয়ে আসতে চান, দ্যাটস নট দ্য ওয়ে। এনকারেজ করেন ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য, দেখবেন ওই টাকাটা আবার ফেরত এখানে এনে তারা ইনভেস্ট করতেছে, তারাও সম্মান পাচ্ছে। কিছু জায়গায় কিছু স্পেস দিতে হবে আমার মনে হয়। আপনি যদি দেশের অর্থনীতিকে সচল করতে চান, আপনি যদি সামগ্রিকভাবে সকলে হেল্প করে, সকলে যদি একটু আন্তরিক হয়, এই ইকোনমিকে কিন্তু আবার রেল লাইনে তুলতে খুব বেশি কষ্ট হবে না। কিন্তু এখন আপনি যদি বসে থাকেন না হেলাল ভাই ইলেক্টেড এসে তো ওই সব করতে হবে, আমি তো সব একলা করতে পারবো না। বিকজ 18 কোটি লোকের দেশে 300 লোক সব সমস্যার সমাধান করতে পারবে না, তারেক রহমান সাহেবও পারবে না। দেখেন আপনারা আইন শৃঙ্খলার কথা বলেছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। উনি গতকাল মানে এই যে দিন গেল, এর আগের রাত 2টা বাজে আমাকে কল করে বলেছেন কোনো বিজয় মিছিল হবে না, শুধু দোয়া হবে। কেন? যাতে কোনো ধরনের কোনো সিকিউরিটি হ্যাজার্ড না হয়। এটা কিন্তু খুব ইন্টেলিজেন্ট মানে ডিসিশন, স্মার্ট ডিসিশন। এইটা কেন বললাম যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন, অতীতে অনেক বিজয় মিছিল থেকে অনেক সহিংসতার খবর পাওয়া গেছে, এবং এটা স্যাবোটেজ হতে পারে, আমরা করলাম না, কেউ করে ফেললো, দোষটা চাপাই দেবে। এখানে তো আছেই যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে রাখার একটা প্রয়াস আছে। এই কথাটা আমি এই রেফারেন্সটা এই জন্য দিলাম, দ্য পার্সন হু উইল বি দ্য ক্যাপ্টেন ইজ এ ভিশনারি লিডার, হি ইজ এ পেট্রিয়ট, এবং উনি মনে প্রাণে ধারণ করেন, বিশ্বাস করেন সবার আগে বাংলাদেশ। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওনার অন্য যে কোনো স্বার্থ, আমার স্বার্থ, আপনার স্বার্থ বা ওনার ব্যক্তিগত স্বার্থের উপরে বাংলাদেশের স্বার্থ ওনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো এই জন্যই আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ফার্স্ট টাইম ইলেক্টেড হয়েছি আল্লাহর রহমতে। তো আমি বিশ্বাস রাখতে চাই এই মানুষটার উপর, কারণ দীর্ঘদিন আমি ওনার সাথে কাজ করেছি। হি লাভস দিস কান্ট্রি, হি লাভস দিস পিপল অফ দিস কান্ট্রি অ্যান্ড হি ওয়ান্টস টু ডু গুড ফর দ্য কান্ট্রি। ইফ ইউ ডোন্ট বিলিভ উই উইল নট অ্যাচিভ। আমরা বিশ্বাস যদি না করি, অবিশ্বাস যদি করতে থাকি, তাহলে তো আমরা কোনো জায়গায় মিলাতে পারবো না। এই লোকটাকে সবাই মিলে আমরা ভোট দিয়েছি, ওনাকে একটা পজিশনে এনেছি, লেটস হেল্প হিম
টু বিল্ড বাংলাদেশ। নিশ্চয়ই, আসলে একার পক্ষে সম্ভব না পুরো 18 কোটি নেশনটাকে গড়ে তোলা। 300 জন যারা নির্বাচিত হয়েছে, তারা স্টেক হোল্ডার যারা আছে, প্রত্যেকটা অর্গানোগ্রাম যারা আছে, তাদেরকে যদি ফাংশনাল করতে পারেন, নিঃসন্দেহে আসলে আপনারা সবার আগে যে বাংলাদেশ পুরো জাতিকে এখানে অ্যাক্টিভেট করতে হবে। এখানে কিন্তু মানে অ্যাক্টিভেট থেকে পুরো জাতিকে এক চিন্তা করে তাদেরকে সবাইকে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা আশা করছি সে জায়গায় আপনারা সফল হবেন, কারণ জনগণের ভোটে আপনারা এসেছেন এবং আপনাদের জন্য শুভকামনা। ব্যারিস্টার মীর হেলাল, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এতক্ষণ থেকে আপনার পর্যবেক্ষণগুলো তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। আমাদের সময় শেষ, আমরা শেষ বলা যায়, আমাদের সময় বলছে আমাদেরকে এখানে শেষ করতে হবে। সালেহার সাথে আমরা যে টানা 300 ঘন্টা সম্প্রচারে ছিলাম, সেটা হয়তো আর কিছুক্ষণ পরে শেষ হবে এবং এই 100 ঘন্টা দুঃখিত, সেই 100 ঘন্টা আমরা চেষ্টা 10 করেছি, থেকে 14 ফেব্রুয়ারি ছিল আমাদের ডিবিসির উৎসবের ভোটের আয়োজন এবং এই 100 ঘন্টা আমরা চেষ্টা করেছি 64 জেলায় যত প্রচারণা ছিল এবং নির্বাচন কেন্দ্রিক সব তথ্য যেগুলো তথ্যগুলো ছিল, আমরা আমাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করেছি। হয়তো কোথাও কোনো কমতি ছিল না, আমরা চেষ্টা করেছি দর্শকদের সাথে থাকার এবং সবশেষ তথ্য, সঠিক তথ্য তাদেরকে এবং জানানো। শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরের প্রতিটি জেলায় আমাদের সহকর্মীরা ছিল আমাদের এবং সাথে। অক্লান্ত পরিশ্রম করে মানে নিরলসভাবে আমরা তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।